যান ভাই খেলে আসেন। আচ্ছা, নাম হচ্ছে শাহরিয়ার রাফি, লেখাপড়া করেছি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স, এরপর হচ্ছে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সের উপরে মাস্টার্স, পরবর্তী চায়না থেকে চাঙ্গান ইউনিভার্সিটি থেকে মাস্টার্স বিগ ডাটা অ্যান্ড ক্লাউড কম্পিউটিং এর উপরে। ব্যাংকে কাজ করেছি দীর্ঘদিন, একটা প্রাইভেট ব্যাংকে ছিলাম এমটিও হিসেবে। এখন বর্তমানে হচ্ছে ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনে একটা প্রজেক্টে আছি। এই হচ্ছে আমার পরিচয়। ঠিক আছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ। আচ্ছা। বিসিএস ব্যাংক জব পড়াচ্ছি অলমোস্ট 5 ইয়ার্স হয়ে গেছে, 5 বছরের মতো হয়ে গেছে। বাট কোচিং ক্যারিয়ার অলমোস্ট 10 থেকে 12 বছরের মতো কোচিং ক্যারিয়ার। তো আপনাদের হচ্ছে আজকের ক্লাসটা আমি কন্ডাক্ট করব, আইসিটির প্রথম লেকচার যেটা, সেই লেকচারটা আমি কন্ডাক্ট করব। আজকের লেকচারটা মূলত যে বিষয়গুলোকে নিয়ে সাজানো হয়েছে মূলত হচ্ছে হার্ডওয়্যার পার্টটা, অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার যে পার্টটা, সেই পার্টটাকে আমরা আজকে হচ্ছে ফোকাস করব। হার্ডওয়্যার পার্ট দ্যাট মিনস আমরা এখানে যেটা বুঝতেছি বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার, দ্যাট মিনস হচ্ছে একটা কম্পিউটারের অর্গানাইজেশন যদি চিন্তা করি তাহলে হার্ডওয়্যার অংশে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোকে আমরা আজকে হচ্ছে কভার করব। এইগুলো একটা বিষয়। সেকেন্ডলি, আমরা যদি চিন্তা করি যে ব্যাংকের জন্য আমার যে কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে, সেই কোশ্চেন গুলো কোন প্যাটার্নে আসে বা কিভাবে আসে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো প্রথমে। আচ্ছা, ব্যাংকে আমরা যে টপিক গুলো আসলে ফোকাস করি, মূলত ফোকাসটা হচ্ছে এরকম যে প্রথম যে পার্টটা থাকে সেই পার্টটাকে আমরা হার্ডওয়্যার পার্ট বলে থাকি। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ ব্যাংকে এই জায়গা থেকে কোশ্চেন মোটামুটি প্রতিটা পরীক্ষাতেই আপনার এখান থেকে কোশ্চেন আসে এবং আসবে। 2 নাম্বার যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে সফটওয়্যার পার্ট বলতেছি। সফটওয়্যার অংশটা, কম্পিউটারের যে সফটওয়্যার অংশটা আছে সেই অংশটা নিয়ে আমাদের আলোচনা। আচ্ছা, 3 নাম্বার যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলতেছি নেটওয়ার্কিং অ্যান্ড নেটওয়ার্কিং ডিভাইস। নেটওয়ার্কিং বা নেটওয়ার্কিং ডিভাইস যেটাকে আমরা বলতেছি। 4 নাম্বারে আমরা বলতেছি হচ্ছে নাম্বার সিস্টেম বা লজিক গেট। লজিক গেট, লজিক গেট। এবং সর্বশেষ আমরা বলতেছি হচ্ছে হিস্ট্রি অফ জেনারেশন, হিস্টোরি অর জেনারেশন, হিস্টোরি অর হচ্ছে জেনারেশন বা হচ্ছে প্রকারভেদ যেটাকে আমরা বলতেছি। এই প্রকারভেদ, কম্পিউটার প্রকারভেদ, এই অংশগুলো নিয়ে মূলত আলোচনা। বাট আমি যে ক্রমটা করেছি আপনার জন্য, এই যে হার্ডওয়্যার, প্রথমে হার্ডওয়্যার, তারপর সফটওয়্যার, তারপর নেটওয়ার্কিং, তারপর হচ্ছে নাম্বার সিস্টেম এবং লজিক গেট, এবং সর্বশেষ হিস্টোরি বা জেনারেশন বা কম্পিউটার প্রকারভেদ, এই জিনিসগুলো এই ক্রোনোলজিক্যাল হিসেবে আসে। এবং মজার বিষয় হচ্ছে আপনি যদি এই 3টা অংশ ভালো করে কমপ্লিট করতে পারেন তাহলে আউট অফ 10 আপনি হচ্ছে 7 থেকে 8 মার্ক কমন পাবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমার লেকচার গুলো বা আমার ক্লাসগুলো মূলত হচ্ছে লেকচার ভিত্তিক ক্লাস, শীট ভিত্তিক ক্লাস না। অর্থাৎ আপনার শীটে কি আছে আপনি শীটে পড়বেন, সমস্যা নাই, শীট আপনাকে ফলো করা হবে, সেটা কোনো প্রবলেম নাই। বাট আপনাকে অবশ্যই আমি ক্লাসে যা লিখবো এবং মুখে বলবো আপনাকে সেগুলো খাতায় তুলতে হবে। এটা হচ্ছে মাস্ট, মানে কনফার্ম করা একটা কাজ। অর্থাৎ এই কাজটুকু যদি আপনি করতে পারেন তাহলে আমার সাথে যদি 4টা বা 5টা ক্লাস আপনি করেন, আপনি জাস্ট হচ্ছে হ্যান্ড নোটটা যদি আপনার কাছে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি 7 থেকে 8 মার্ক কমন পাবেন। যদি না পান তাহলে আমার সাথে এসে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আমরা শুরু করি তাহলে আজকের মতো। ওকে। আচ্ছা, কম্পিউটার বা আইসিটি অংশে কথা বলতে গেলে প্রথমে আমাদের যে অংশটা নিয়ে কথা বলতে হয় বা যে বিষয়টাকে নিয়ে আমাদের ফোকাস করতে হয় সেটা হচ্ছে দুইটা ওয়ার্ড। দুইটা ওয়ার্ড দ্যাট মিনস হচ্ছে একটাকে আমরা বলতেছি হচ্ছে ডেটা বলতেছি, আরেকটাকে আমরা বলি হচ্ছে ইনফরমেশন বলি। কম্পিউটার বা আইসিটি পার্টের একদম প্রথম যে দুইটা শব্দ, এই শব্দটাই হচ্ছে একটা ডেটা আর একটা হচ্ছে ইনফরমেশন। ডেটাকে যদি আমরা বাংলা অর্থ করি তাহলে বাংলা অর্থ করলে আমরা বলি হচ্ছে উপাত্ত, আর ইনফরমেশনকে আমরা বলি হচ্ছে তথ্য বলে থাকি। কিন্তু যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই যে ডেটা এবং ইনফরমেশনের সংজ্ঞাটা কিরকম হয়, সংজ্ঞাটা হচ্ছে ডেটা বলতে আমরা যেটা বুঝি আনঅর্গানাইজড ফ্যাক্ট। আনঅর্গানাইজড ফ্যাক্ট, আনঅর্গানাইজড ফ্যাক্ট বলতে আসলে এখানে আমরা কি বুঝি? এখানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বিশৃঙ্খল একটা অবস্থা, বিশৃঙ্খল একটা অবস্থা। এই অবস্থাটাকে আমরা বলতেছি হচ্ছে আনঅর্গানাইজড ফ্যাক্ট, যেটাকে আমরা ডেটা বা উপাত্ত বলে থাকি। একইভাবে যদি এটা আনঅর্গানাইজড ফ্যাক্ট হয় তাহলে ইনফরমেশনকে আমরা বলি হচ্ছে অর্গানাইজড ফ্যাক্ট। অর্গানাইজড, অর্গানাইজড ফ্যাক্ট, যেটাকে আমরা বলতেছি হচ্ছে সুশৃঙ্খল একটা অবস্থা। সুশৃঙ্খল অবস্থা বলতেছি, সুশৃঙ্খল অবস্থা। আচ্ছা, তাহলে এটাকে আমরা কিভাবে ডেফিনেশন, এটাকে আমরা বললাম ঠিক আছে, বাট জিনিসটা আসলে কি খেয়াল করে দেখেন।
বাংলাদেশের আবহাওয়া কি ধরনের বলতে পারবেন কেউ একজন আমাকে? বাংলাদেশের আবহাওয়া বা জলবায়ুটা কি ধরনের? নাতিশীতোষ্ণ মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় আমাদের এই বাংলাদেশকে। এখন দেখেন, এই যে নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ যে আমি বাংলাদেশকে বলতেছি, এটা কি আবহাওয়াবিদ যারা কাজ করেছে তারা কি লাস্ট 15 দিন বা 20 দিনে আবহাওয়ার বিষয়গুলোকে বিশ্লেষণ করে বলে দিছে, নাকি লাস্ট 50 বছর বা 100 বছরের আবহাওয়ার বিষয়গুলোকে বিশ্লেষণ করে বলছে? 100 বছর। 50 বছর বা 100 বছরে যে আবহাওয়া বা জলবায়ুর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা বিশ্লেষণ করছে, এবং বিশ্লেষণ করার পরে তারা একটা রেজাল্টে উপনীত হয়েছে, যে উপনীত রেজাল্টটা হচ্ছে বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দেশ বলা হয়ে থাকে। তাহলে কথাটা হচ্ছে এটাই, যে যেই বিষয়গুলোকে নিয়ে আপনার অ্যানালাইজ করা হয়েছে বা হচ্ছে গবেষণা করা হয়েছে, যে বিষয়গুলোকে নিয়ে, সেই বিষয়গুলোকে আমরা বলতেছি হচ্ছে ডেটা বলতেছি। খেয়াল করে দেখেন, যেগুলোকে অ্যানালাইজ করা হয়েছে সেগুলো হচ্ছে ডেটা। আফটার অ্যানালাইজিং যেই জিনিসটা পাইছে, অর্থাৎ নাতিশীতোষ্ণ বা ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এইটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন বলতেছি। তার মানে আপনি বলতে পারেন যে ডেটাকে বিশ্লেষণ করার পর আমি যে জিনিসটা পাচ্ছি সেই জিনিসটাই হচ্ছে ইনফরমেশন। তাহলে ইনফরমেশন র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল কি হবে? স্যার ডেটা। ডেটা। ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল হচ্ছে ডেটা। ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস এবং কাঁচামাল হচ্ছে ডেটা। আর ডেটাকে বিশ্লেষণ করলে বা অ্যানালাইজ করলে আমরা যে জিনিসটা পাই সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন বা তথ্য। বাংলাদেশ ব্যাংক সহ বিগত কয়েকটা কম্বাইন্ড ব্যাংকে এই কোশ্চেনটা আসছে যে ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস কি। ইনফরমেশনের র ম্যাটেরিয়ালস হচ্ছে ডেটা বলে থাকি বা উপাত্ত বলে থাকি। আর ডেটাকে বিশ্লেষণ বা অ্যানালাইজ করার পর আমরা যেটা পাচ্ছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনফরমেশন বলতেছি। এখন এই যে ডেটাকে আমরা বিশ্লেষণ করি বা অ্যানালাইজ করি, এই ডেটাগুলোকে বিভিন্ন ওয়েতে ভাগ করা যায়। যেমন আমরা যখন ডেটাবেস পড়বো, অর্থাৎ 3 নম্বর লেকচারে গিয়ে তার আগে, অর্থাৎ ডেটাবেস আমরা দেখবো যে ডেটাবেসের ডেটা প্রায় 12 থেকে 13 রকমের ডেটা আমরা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস যেটাকে আমরা বলি ডেটা টাইপ বলে থাকি। বাট যদি আমি ক্যাটাগরি ওয়াইজ ডেটাকে ভাগ করতে চাই, যে ক্যাটাগরি ওয়াইজ মূলত ডেটাটা কয় প্রকার, তাহলে আমি পাবো হচ্ছে 3 প্রকার। তার মানে ক্যাটাগরি ওয়াইজ ডেটা হচ্ছে 3 প্রকার। ক্যাটাগরি যদি ভাগ করি, ক্যাটাগরি ভাগ করলে ডেটাকে আমরা পাচ্ছি হচ্ছে 3 প্রকার। কি কি? প্রথমটাকে আমরা বলতেছি হচ্ছে নিউমেরিক্যাল, 2 নম্বরটাকে আমরা বলতেছি হচ্ছে নন নিউমেরিক্যাল, এবং লাস্ট ওয়ান 3 নম্বরটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল ডেটা। লজিক্যাল ডেটা বলতেছি। আচ্ছা, নিউমেরিক্যাল মানে কি? নিউমেরিক্যাল মানে হচ্ছে সংখ্যাবাচক। সংখ্যাবাচক মানে হচ্ছে কিবোর্ডের 0 থেকে 9 যে কি গুলো আছে, এই কি গুলো নিয়ে যে ডেটাগুলো তৈরি হয় সেই ডেটাগুলোকে আমরা বলতেছি নিউমেরিক্যাল না ডেটা বা হচ্ছে সংখ্যাবাচক ডেটা। কিবোর্ডের 0 থেকে 9 বাদে এ থেকে জেড বা বিভিন্ন যে স্পেশাল ক্যারেক্টার গুলো আছে, সেই স্পেশাল ক্যারেক্টার গুলো নিয়ে যে ডেটা তৈরি হয় সেই ডেটাগুলোকে আমরা বলি হচ্ছে নন নিউমেরিক্যাল বা অসংখ্যাবাচক ডেটা। আর সর্বশেষ লজিক্যাল ডেটা বলতে বুঝি ইয়েস অর নো, দুইটা থেকে একটা অপশনকে বেছে নেন, 0 বা 1 দুইটা অপশন থেকে একটা অপশনকে বেছে নেন, ইয়েস অর নো দুইটা অপশন থেকে একটা অপশনকে বেছে নেন, মেল অর ফিমেল দুইটা অপশন থেকে একটা অপশনকে বেছে নেন, ম্যারিড অর আনম্যারিড দুইটা অপশন থেকে একটা অপশনকে বেছে নেন। এই টাইপের যে ডেটাগুলো সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল ডেটা বলতেছি। তাহলে আমার কোশ্চেন অ্যান্সার দেন যে ডেটাকে ক্যাটাগরি ওয়াইজ কয় ভাগে ভাগ করতে পারি আমরা? 3 ভাগে। 3 ভাগে। তাহলে 3টা ভাগ কি কি? নিউমেরিক্যাল, নন-নিউমেরিক্যাল, লজিক্যাল। নিউমেরিক্যাল দ্যাট মিন্স সংখ্যা, আর সংখ্যা ছাড়া যদি হয় সেটা হচ্ছে নন নিউমেরিক্যাল। আর লজিক্যাল মানে হচ্ছে দুইটা অপশন থাকবে, দুইটা অপশন থেকে আপনি একটাকে বেছে নেবেন, সেটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল ডেটা বলতেছি। ইজ ইট ক্লিয়ার? স্যার নন-নিউমেরিক্যাল Yes, এটা sir. আলফা নিউমেরিক্যাল স্যার? না, আলফা নিউমেরিক্যাল বলতে হচ্ছে আপনার অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল দুইটা মিলায়া। একটু পরে আমরা আসবো আলফা নিউমেরিক্যালে, ঠিক আছে? কিবোর্ডে যখন sir. থাকবে তখনই আমরা আসবো। ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, জি এবার আসেন, একটা কম্পিউটারের যদি বেসিক অর্গানাইজেশন চিন্তা করি, বা কম্পিউটার একটা বেসিক অর্গানাইজেশন মানে হচ্ছে অঙ্গ সংগঠন যদি চিন্তা করি, একটা কম্পিউটার কি কি জিনিস থাকতে পারে বা কি কি জিনিস থাকে, বা কি কি জিনিস থাকলে আমি ওই জিনিসটাকে কম্পিউটার বলবো। দেখেন, কম্পিউটার মূলত কি করে, আমরা একটা ইনপুট দেই, ইনপুট দেওয়ার ফলে কম্পিউটার সেটাকে হচ্ছে নেওয়ার ফলে সেটা প্রসেস করে আমাদের ইনস্ট্রাকশন ওয়াইজ, এবং প্রসেস করার পরে আউটপুটের ডিভাইসগুলোর মাধ্যমে আমাদেরকে আউটপুট বা ফলাফল প্রদর্শন করতেছে। তাহলে মূল বিষয় আসলে কয়টা জিনিস? একটা কম্পিউটারের বেসিক অর্গানাইজেশন যদি চিন্তা করি তাহলে আমরা মূলত 3টা অংশ পাই। 3টা অংশ কিরকম? যেমন প্রথম যে অংশটা পাই সেই অংশটাকে আমরা বলি হচ্ছে ইনপুট অংশ, 2 নম্বর অংশটাকে আমরা বলি সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অংশ, এবং 3 নম্বর অংশটাকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট অংশ। অর্থাৎ এই 3টা অংশের মিলিত রূপ যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটার। আচ্ছা, এখন এই যে আমি ইনপুটে দিচ্ছি, ইনপুটে আসলে মূলত আমি কি দিচ্ছি? ইনপুটে মূলত 2টা জিনিস প্রোভাইড করা হয়। একটাকে আমরা বলতেছি ডেটা,
আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন। অর্থাৎ নর্মালি শুধুমাত্র ডেটা দিলে কিন্তু কম্পিউটার কাজ করতে পারে না, কারণ কম্পিউটার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। দ্যাট মিনস কম্পিউটারকে আপনার কি করতে হচ্ছে, ইনস্ট্রাকশন দিতে হয়। ইনস্ট্রাকশন দেওয়ার ফলে সেই ইনস্ট্রাকশন ওয়াইজ কম্পিউটার ডেটাকে প্রসেস করে। প্রসেসটা কোথায় করে? প্রসেসটা করে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউতে, এবং পরবর্তীতে আউটপুট ডিভাইসের মাধ্যমে আপনাকে ইনফরমেশন বা রেজাল্ট প্রোভাইড করে। ইনফরমেশন বা হচ্ছে রেজাল্ট প্রোভাইড করে থাকে। স্যার বিওই বলতে কি বুঝিয়েছেন? বিওসি, নট ইউ, বিওসি, বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার। বিওসি মানে হচ্ছে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার, মানে কম্পিউটারের সাধারণ অঙ্গ সংগঠন। ওকে, আচ্ছা, এবার আসেন এই যে সিপিইউর কথা বলতেছি, এই সিপিইউটা বলতে শুধু সিপিইউ বোঝায় না। সিপিইউ বলতে আসলে কি বোঝায়? সিপিইউর মূলত কয়েকটা অংশ থাকে বা পার্ট থাকে। মূলত সিপিইউ কে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে ভাগটা, সেই ভাগটাকে আমরা বলি হচ্ছে মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট। 2 নাম্বার যে অংশটা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। অ্যারিথমেটিক লজিক ইউনিট। এবং 3 নাম্বার যে পার্টটা, সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট বলে থাকি। আচ্ছা, এই মেমোরি ইউনিটকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, যেমন ক্যাশ মেমোরি, প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি। সেকেন্ডারি বা হচ্ছে অক্সিলারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে র্যাম এবং আরেকটাকে আমরা বলি হচ্ছে রোম। বলেন তো এই জায়গাতে কে কি বোঝেন নাই এতটুকু অংশ থেকে? সিপিইউটা। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার যদি বলি, তাহলে তিনটা অংশ। একটা হচ্ছে ইনপুট। ইনপুট আমরা কি দেই? ডেটা এবং ইনস্ট্রাকশন দেই। দেওয়ার ফলে সেটা কোথায় প্রসেস হয়? সিপিইউ তে প্রসেস হয়। সিপিইউ থেকে প্রসেস হওয়ার পরে সেটা হচ্ছে আউটপুট ডিভাইসে মাধ্যমে ইনফরমেশন বা রেজাল্ট আকারে আমাদের কাছে প্রদর্শিত হয়। সিপিইউ কে আমরা তিনটা অংশে ভাগ করতেছি, মেমোরি ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট বা সংক্ষেপে আমরা যেটাকে বলি এএলইউ, এবং আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট বলতেছি। আচ্ছা, মেমোরি ইউনিটকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ক্যাশ মেমোরি, 2 নাম্বার হচ্ছে প্রাইমারি মেমোরি, এবং সর্বশেষ 3 নাম্বার যে মেমোরিটা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে আবার দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে র্যাম, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে রোম। ক্লিয়ার এতটুকু? জি স্যার। স্যার Okay, ইনপুট স্যার। তো আমি দিচ্ছি, তাহলে আমার আবার মেমোরি ইউনিট কেন দরকার স্যার? ইনপুট যদি দিই, ওইটা কি পরবর্তীতে ব্যবহারের জন্য মেমোরি ইউনিট দরকার? আচ্ছা, ওকে। ধরেন আপনার মাথায় বা আমার মাথায়, ধরেন আমাকে একটা অঙ্ক ম্যাথ করতে দিচ্ছেন, 2 যোগ 3। আচ্ছা, যোগ করলে কত পাবো ভাই? 5। 5। আচ্ছা, 2 কে আমার মাথায় না নিয়ে কি আমি কাজ করতে পারবো? না স্যার। পারবো না। দ্যাট মিনস আগে আমার মেমোরিতে রাখতে হবে। অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছেন, ঠিক আছে, ইনপুট যন্ত্রটার মাধ্যমে আপনি ইনপুট দিচ্ছেন, বাট সেটা আপনার মেমোরিতে রাখতে হবে। যেমন আমি আপনাকে পড়াচ্ছি, দ্যাট মিনস আমি ইনপুট দিচ্ছি, আপনি কি করবেন? আপনার ব্রেনে নিবেন, ইনপুট হিসেবে নিবেন, নেওয়ার পরে সেটা কিন্তু মেমোরিতে রাখতে হবে। জি স্যার, বুঝছি স্যার এবার। ওকে, থ্যাংক ইউ। আসেন তাহলে, আসেন পরীক্ষায় প্রথমত। কিভাবে আসে স্যার? জি ভাই, পরীক্ষায় কিভাবে আসে এগুলো? বুঝিনি। প্রশ্নের ধরনটা কি এটা? প্রশ্ন ধরন আসতেছি ভাই, এটা প্রশ্নের ধরনটা কি হবে? একটু ওয়েট করেন, প্রশ্ন ধরন আসতেছি। আমরা টপিক শেষ করি, শেষ করে প্রশ্ন ধরন যাব। যত টাইপের কোশ্চেন আসতে পারে আমি সব কোশ্চেন আপনাকে বলে যাব, কোনো টেনশন করার কিছু নাই ভাই। ওকে, আসেন তাহলে আমরা এখন প্রথমত যে কথাটা বলবো, সেই কথাটাকে আমরা বলতেছি ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি। আচ্ছা, স্যার কালারটা একটু চেঞ্জ করেন, লেখা বোঝা যাচ্ছে না। ফের দেব। আচ্ছা, দেখেন তো এখন বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আমাদের প্রথম যে মেমোরিটা, সেই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ মেমোরি। প্রথম মেমোরিটা, এই ক্যাশ মেমোরি থেকে আমরা একটা একটা করে আস্তে আস্তে যাব সামনের দিকে। আচ্ছা, ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি হচ্ছে এমন এক ধরনের মেমোরি যেটা হচ্ছে অবস্থান করে প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। খেয়াল করেন, কথাটা ভালো করে খেয়াল করেন। কি বলতেছি? ক্যাশ মেমোরি কোথায় অবস্থান করে? প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। কিরকম? যেরকম ধরেন আমরা গুগলে কোনো কিছু যদি সার্চ দেই, বা আপনি ফেসবুকে যদি কোনো কিছু সার্চ দেন, একবার সার্চ দিলে পরের বার যখন সার্চ দেন তখন সেটা খুব তাড়াতাড়ি চলে আসে।
কিন্তু যখন নতুন কোনো কিছু সার্চ দেন তখন কিন্তু সময় লাগে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যখন একবার সার্চ দিচ্ছেন তখন সেটা হচ্ছে তার ক্যাশে জমা করে রাখে বা ক্যাশে সেটাকে স্টোর করে রাখে। এই মেমোরিটার অবস্থানটা হচ্ছে মূলত প্রধান মেমোরি, এবং আরেকটাকে আমি যেটা বললাম যে আপনার প্রধান মেমোরি এবং প্রসেসরের মাঝখানে অবস্থান করে। এর মূল কাজটা হচ্ছে যখন আপনি কোনো কাজ করেন সেই কাজটাকে দ্রুত গতিতে কাজটাকে সম্পন্ন করা হচ্ছে এর মেইন কাজ, এবং এটা খুবই দ্রুত গতির একটা মেমোরি, এবং এটা সাইজও খুব ছোট হয়, সাইজও খুব ছোট হয়। তাহলে কথাগুলো কি বললাম? কথাগুলো বললাম এর অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে প্রসেসর ও প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নাম্বার কি বলতেছি? 2 নাম্বার হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়? কাজের দ্রুতগতি আনয়নের জন্য, অর্থাৎ দ্রুত গতিতে কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা কি? দ্রুতগতির ক্ষুদ্রতম মেমোরি, অর্থাৎ এটা দ্রুতগতির মেমোরি এবং ক্ষুদ্রতম মেমোরি। আচ্ছা, এটা দাম বেশি। আচ্ছা, এর আরেকটা নাম আছে, একে সিপিইউ মেমোরি বলা হয়। আমার কথাগুলো কি বুঝতে পেরেছেন না পারেন না? বলেন তো কেউ একজন। জি স্যার স্যার। বুঝতে পারছি। জি স্যার বুঝছি আচ্ছা, তাহলে আমরা কি বললাম? ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি হচ্ছে এমন এক ধরনের মেমোরি যে মেমোরিটা কেন ব্যবহার করা হয়? কাজের দ্রুত গতি আনয়নের জন্য ব্যবহার করা হয়। অবস্থানটা কোথায়? প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে, এবং এটা হচ্ছে দ্রুত গতির ক্ষুদ্রতম একটা মেমোরি যেটা দাম বেশি, এবং একে বলা হয় সিপিইউ মেমোরি বলা হয়। পরীক্ষায় কোশ্চেন আসছে এরকম যে সিপিইউ মেমোরি বলা হয় কোন মেমোরিকে? সিপিইউ মেমোরি বলা হয় হচ্ছে ক্যাশ মেমোরিকে। কোশ্চেন আসছে এরকম যে প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে যে মেমোরি অবস্থান করে তার নাম কি? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরির অবস্থান কোথায়? ক্যাশ মেমোরির অবস্থান প্রসেসর এবং প্রধান মেমোরির মধ্যবর্তী স্থানে। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, স্যার এটাকে সিপিইউ বলা হয় কেন স্যার? সিপিইউ একটা ব্লক ডায়াগ্রাম দেখাবো, তারপরে বুঝতে পারবেন কেন আমরা সিপিইউ বলতেছি এটাকে। ওকে স্যার। আচ্ছা, স্যার একটা দেখেন। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার এই যে রেজিস্টারের যে রেজিস্টারের কথা আসতেছি ভাই, রেজিস্টার আসবো, একটু ওয়েট করেন, রেজিস্টার আসবো। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, মেমোরিটা শেষ করার পরে যদি কোনো কোশ্চেন থাকে তারপর বললেন যে কোশ্চেন আছে। আচ্ছা, ধরেন এটা হচ্ছে একটা প্রসেসর, খেয়াল করেন, এটাকে আমরা বলতেছি প্রসেসর। আচ্ছা, এই প্রসেসরে রেজিস্টার থাকে, কি থাকে? কথা বুঝতে পারছেন না বোঝেন না? এই প্রসেসরে কি থাকে? রেজিস্টার থাকে। রেজিস্টার কি দিয়ে তৈরি হয়? রেজিস্টার তৈরি হয় ফ্লিপ ফ্লপ দিয়ে। আচ্ছা, ফ্লিপ ফ্লপ কি? ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, যে সার্কিটটা কি করতে পারে? সার্কিটটা হচ্ছে 0 বা 1 কে স্টোর করে রাখতে পারে। কারণ আমরা জানি কম্পিউটার আমরা যাই দেই না কেন সেটা কি করে? সে 0 1 এ রূপান্তর করে, 0 1 এ রূপান্তর করে তারপর স্টোর করে। অর্থাৎ ফ্লিপ ফ্লপ কি করতেছে? ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ক্ষুদ্রতম মেমোরি একক বলতে পারেন। অর্থাৎ রেজিস্টারটা তৈরি হয় হচ্ছে ফ্লিপ ফ্লপ থেকে। এই রেজিস্টারের পাশে, অর্থাৎ এই প্রসেসরের পাশে এখানে অবস্থান করে হচ্ছে ক্যাশ মেমোরি। এখানে কি অবস্থান করে? ক্যাশ মেমোরি। আচ্ছা, ক্যাশ মেমোরির পাশে অবস্থান করে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি বলতে আমরা দুইটা মেমোরিকে বুঝি, একটা হচ্ছে র্যাম এবং হচ্ছে রোম। এর পাশে অবস্থান করে মূলত হচ্ছে র্যাম, তার পাশে অবস্থান করে হচ্ছে রোম, এবং সর্বশেষ অবস্থান করে এখানে সেকেন্ডারি মেমোরি। আমার কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন নাই? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আপনার রেজিস্টার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির মেমোরি, এটা ঠিক আছে। রেজিস্টার সবচেয়ে দ্রুত গতির মেমোরি, সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি। বাট রেজিস্টারের থেকে আপনার হচ্ছে ক্যাশ মেমোরি হচ্ছে আরেকটু কম দ্রুত গতির হয়ে থাকে। তাহলে এখন বিষয়টা কিরকম হয়? যদি দ্রুত গতি বিবেচনা করেন তাহলে রেজিস্টার হচ্ছে সবচেয়ে দ্রুত গতির, তারপর হচ্ছে ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে র্যাম, তারপর হচ্ছে রোম, তারপর হচ্ছে সেকেন্ডারি মেমোরি। কথাটা কি বুঝতে পেরেছি আমরা? জি স্যার। আচ্ছা, তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে রেজিস্টারের অবস্থান কোথায় ভাই বলেন তো তাহলে? প্রসেসরে। প্রসেসরে। আর প্রসেসরের পাশের মানে এটাকে কি বলতেছি আমরা? ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি। এখন দামি মেমোরি কোনটা হবে সবচেয়ে বলেন তো? রেজিস্টার।
রেজিস্টার, কারণ কি ওই যে বিষয়টা একটাই যে এটা সবচেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে, যেহেতু দ্রুত গতিতে কাজ করতে পারে সো এর দাম বেশি হবে, সবচেয়ে বেশি। আচ্ছা, আবার একটা জিনিস চিন্তা করেন যে সাইজে যদি চিন্তা করেন সবচেয়ে ছোট মেমোরি কোনটা? রেজিস্টার। সবচেয়ে ছোট মেমোরি হচ্ছে রেজিস্টার, রেজিস্টারের থেকে বৃহৎ মেমোরি হচ্ছে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি থেকে বড় হচ্ছে র্যাম, র্যামের থেকে বড় হচ্ছে রোম, রোমের থেকে বড় হচ্ছে সেকেন্ডারি মেমোরি। ক্লিয়ার? জি ওকে, আচ্ছা এবার আসেন তাহলে ক্যাশ মেমোরি নিয়ে কথাবার্তা গেল। এবার আসেন, আমরা দুই ধরনের মেমোরি কথা বলছি, র্যামের কথা বলছি একটা কথা, আরেকটাকে আমরা বলছি হচ্ছে রোম। আচ্ছা, র্যামের পূর্ণরূপ কি বলেন তো? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরি আচ্ছা, রোম Memory. হচ্ছে রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি। আচ্ছা, এই মেমোরিটাকে আমরা বলতেছি হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল, ভোলাটাইল মানে হচ্ছে উদ্দায়ী। উদ্দায়ী মানে কি? উদ্দায়ী মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে, বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে ডেটা মুছে যায়, ডেটা মুছে যায়, এটাকে আমরা বলতেছি র্যাম বা ভোলাটাইল মেমোরি। তাহলে এটা কি হবে? নন ভোলাটাইল, নন ভোলাটাইল বা হচ্ছে অনুদ্দায়ী মেমোরি, অনুদ্দায়ী। আচ্ছা, এর একটা মূল পার্থক্য আছে। মূল পার্থক্য কি? মূল পার্থক্য হচ্ছে র্যামটা যে কাজটা করতে পারে, রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, রিড এবং রাইট, রাইট দুটো কাজ করে, দুটো কাজ। কিন্তু র্যাম কি করে, রোম কি করে? শুধুমাত্র রিড করতে পারে, রিড অনলি মেমোরি, শুধুমাত্র রিড করা। তার মানে এটা হচ্ছে শুধুমাত্র রিড করে, শুধুমাত্র রিড করতে পারে, রিড করতে পারে। কথাটা কি বুঝতে পেরেছি? আচ্ছা, জি স্যার এটা হচ্ছে এক্সপেন্সিভ হয়, এক্সপেন্সিভ। আচ্ছা, গতি বেশি, অর্থাৎ দুইটাকে যদি আপনি কম্পেয়ার করেন, র্যাম এবং রোম দুইটাকে কম্পেয়ার করেন তাহলে হচ্ছে গতি বেশি। আচ্ছা, এটা তাহলে কি হবে? লেস এক্সপেন্সিভ, লেস এক্সপেন্সিভ, দাম কম হবে। আবার গতি কি হবে? গতি কম হবে, গতি কম হবে। আচ্ছা, খেয়াল করেন এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, র্যামের পূর্ণরূপ কি, রোমের পূর্ণরূপ কি, এই টাইপের পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়, একটা বিষয়। সেকেন্ডলি, আপনাকে কোশ্চেন এই সেক্টর গুলো মানে হচ্ছে বিদ্যুৎ সেক্টর গুলোতে একটা কমন কোশ্চেন বা পাওয়ার সেক্টর গুলোতে একটা কমন কোশ্চেন এটা আসে যে নিচের কোন মেমোরিটি রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। র্যাম রিড এবং রাইট দুটো কাজ করতে পারে, কিন্তু রোম কি করতে পারে? শুধুমাত্র রিড করতে পারে। কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, আর ভোলাটাইল নন ভোলাটাইল, যেহেতু এটা রিড রাইট দুটো কাজ করতে পারে তার মানে এটা এক্সপেন্সিভ হবে, গতি বেশি হবে, আর রোমের ক্ষেত্রে গতিটা কম হবে। কথা ক্লিয়ার? স্যার ডেটা স্যার। মুছে যাওয়ার একটা উদাহরণ যদি দিতেন, কম্পিউটারের যে ডেটা কিভাবে মুছে যায়। কিভাবে মুছে যায়? যেমন হচ্ছে আপনি ধরেন হচ্ছে ফেসবুক চালাচ্ছেন, ফেসবুক চালান না, বা সাপোজ ধরেন আপনি কম্পিউটারে ধরেন হচ্ছে ওয়ার্ড একটা ফাইল খুলে রাখছেন, ওয়ার্ড ফাইল খুলে রাখছেন, খুলে রাখার পরে আপনি ওটাকে সেভ করেন, সেভ না করার ফলে আপনার ওটা কারেন্ট চলে গেলে কিন্তু আল্লাহর নাম করে ওটা শেষ। ওটা কি জি সেভ স্যার। হবে? অটো সেভ হবে? না স্যার। এইটাই হচ্ছে ডেটা মুছে যায়। ওকে, স্যার উদ্যায়ের নিচে কি লিখছেন? হ্যাঁ ভাইয়া, উদ্যায়ের নিচে লিখেছি বিদ্যুৎ প্রবাহ যদি বন্ধ হয়ে যায় তাহলে ডেটাটা মুছে যাবে। এই চিপটাকে যেটা বললাম এটাই মানে উদ্যায়ী বোঝানো হয় এটাকে। ওকে ঠিক আছে, ও 4 নাম্বারটা কি লিখছেন স্যার? 4 নাম্বারটা 4 নাম্বারটা এক্সপেন্সিভ, গতি বেশি, লেস এক্সপেন্সিভ, গতি কম। থ্যাংক ইউ স্যার। নন ভোলাটাইলের পর কি ওটা অস্থায়ী নাকি অনুদ্দায়ী, অনুদ্দায়ী বা অস্থায়ী, অস্থায়ী বলতে পারেন, এটাকে আপনি স্থায়ীও বলতে পারেন, অস্থায়ী বলতে পারেন, আর এটাকে আপনি বলতে পারেন ওটা হচ্ছে অস্থায়ী, এটা হচ্ছে স্থায়ী, এভাবে বলতে পারেন। এটা মানে হচ্ছে অনুদ্দায়ী, অর্থাৎ এটা হচ্ছে উদ্দায়ী, চলে যায়, আর এটা থেকে যায়, অনুদ্দায়ী। আচ্ছা, র্যামকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে আমরা বলি হচ্ছে এসআরএম, আরেকটাকে আমরা বলি হচ্ছে ডি র্যাম। একটা হচ্ছে এসআরএম, এসআরএম মানে হচ্ছে স্ট্যাটিক র্যাম, স্ট্যাটিক র্যাম। ডি র্যাম মানে হচ্ছে ডায়নামিক র্যাম, ডায়নামিক র্যাম।
আরো এক ধরনের র্যাম আছে যে র্যামটাকে আমরা বলি ভি র্যাম। এটা হচ্ছে বিশেষ ধরনের র্যাম, বিশেষ। আচ্ছা, এটা মানে হচ্ছে ভিডিও র্যাম, ভিডিও র্যাম। আচ্ছা, মূলত দুইটা কাজই সেম, অর্থাৎ দুইটা কাজই হচ্ছে কি করে, ডেটাকে স্টোর করে, বাট এদের কার্যপ্রণালীর ভিতর পার্থক্য আছে। অর্থাৎ একটা এক একভাবে হচ্ছে ডেটাকে হচ্ছে স্টোর করে রাখে। কিভাবে করে আসেন, স্ট্যাটিক র্যাম যে কাজটা করে আর ডাইনামিক র্যাম যে কাজটা করে। স্ট্যাটিক র্যাম যে কাজটা করে সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপে ডেটাকে জমা রাখে। ফ্লিপ ফ্লপের কথা একটু আগে বলে আসছিলাম না, বলেন তো কোথায় বলছিলাম? স্যার ফ্লিপ ফ্লপ কি কোনো Register এ। বক্স আকারের জায়গা স্যার? না, বক্স আকারে জায়গা না, এটা হচ্ছে একটা ছোট্ট একটা হচ্ছে ক্ষুদ্র একটা ডিভাইস, যে ডিভাইসটা হয় 0 বা 1 কে স্টোর করে রাখতে পারে, একটা ডিজিটাল ডিভাইস। আচ্ছা, ফ্লিপ ফ্লপে ডেটা স্টোর করে। আচ্ছা, স্টোর করে কিভাবে করে, 0 1 আকারে, 0 বা 1 এ, 0 বা 1 আকারে হচ্ছে ডেটাকে স্টোর করে থাকে ফ্লিপ ফ্লপে। আর যে ডাইনামিক কোনো সংকেতকে ওইটাই কনভার্ট করে, তাই তো স্যার? হ্যাঁ অবশ্যই কনভার্ট তো করবেই ভাই। কনভার্ট করার জন্য দুইটা ডিভাইস আছে, একটাকে আমরা বলি এনকোডার, একটাকে বলি ডিকোডার। এটা আমরা যা হচ্ছে লাস্ট লেকচারে যা পড়বো, যে এই যে কনভার্ট করছে, আপনি যে আমি যে কথাগুলো বলতেছি বা যে বিষয়গুলো বলতেছি, আবার হচ্ছে কম্পিউটার যেটা বলতেছে সেটা আমার ভাষায় রূপান্তর করতেছে, আমার ভাষাটা কম্পিউটার ভাষাতে রূপান্তর করতেছে। এই কারণে দুইটা ডিভাইস ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি একটাকে এনকোডার বলে থাকি, একটাকে ডিকোডার বলে থাকি। এইটার সম্পর্কে হচ্ছে আমরা হচ্ছে লাস্ট লেকচারে অর্থাৎ 5 নাম্বার লেকচারে যা পড়বো। আচ্ছা, ওকে তাহলে স্ট্যাটিক র্যাম কি বলতেছি, স্ট্যাটিক র্যাম হচ্ছে ফ্লিপ ফ্লপে ডেটাকে স্টোর করে 0 আর 1 আকারে। আর ডাইনামিক র্যাম কি করে, ডাইনামিক র্যাম হচ্ছে ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে, বৈদ্যুতিক চার্জ আকারে ডেটা জমা রাখে, ডেটা জমা রাখে। আর এই যে বিশেষ ধরনের যে র্যামটা আমরা বলতেছি, ভিডিও র্যাম বলতেছি, এই ভিডিও র্যামটা মূলত গ্রাফিক্স কার্ডে ব্যবহার করা হয়। গ্রাফিক্স কার্ডে ব্যবহার হয় যাতে ভিডিওর কোয়ালিটি ভালো আসে, এই কারণে গ্রাফিক্স কার্ডে ব্যবহার করা হয় থাকে। আচ্ছা, তাহলে কথাটা কি বুঝতে পারছি আমরা? র্যামের কয় প্রকার বলেন তো তাহলে? 2 প্রকার, 2 প্রকার। কি কি? স্ট্যাটিক র্যাম আর হচ্ছে ডাইনামিক র্যাম। আচ্ছা, স্ট্যাটিক র্যাম কি করে? ফ্লিপ ফ্লপ আকারে ডেটা স্টোর করে। ফ্লিপ ফ্লপ আকারে না, ফ্লিপ ফ্লপে ডেটাকে জমা রাখে 0 আর 1 আকারে। কোথায় জমা রাখে? ফ্লিপ ফ্লপে। ফ্লিপ ফ্লপ হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, একটা ডিভাইস, যে ডিভাইসটাতে কি করে, ডেটাকে জমা রাখে। আচ্ছা, ডিরাম কি করে, কোথায় ডেটা কিভাবে রাখে? যেটা ক্যাপাসিটরের বৈদ্যুতিক চার্জ আকারে। ক্যাপাসিটরে বৈদ্যুতিক চার্জ আকারে ডেটাকে জমা রাখে। আর ভিরাম কি বলতেছি আমরা, বিশেষ ধরনের র্যাম। ভিরামকে কি বলতেছি? বিশেষ ধরনের বিশেষ RAM। ধরনের RAM। বিশেষ ধরনের র্যাম, যেটা পূর্ণরূপটা কি, ভিডিও র্যাম। পূর্ণরূপটাকে আমরা কি বলতেছি, ভিডিও র্যাম বলতেছি। আচ্ছা, এটা কোথায় ব্যবহার করা হয়? গ্রাফিক্স গ্রাফিক্স কার্ডে ব্যবহার হয়। কোশ্চেন বুঝছেন? কোশ্চেন কোনগুলো আসে, কিভাবে আসে? জি। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ বলেন। স্যার আলহামদুলিল্লাহ ক্লাসটা খুবই ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আর স্যার এগুলা কি মানে হুবহু আমাদের শিটে আছে না আমরা নোট ডাউন করলে ভালো হয় স্যার? এটা ক্লাসের একদম শুরুতে আমি কথাটা বলে রাখছি, ক্লাসের শুরু থেকে ছিলেন না? ছিলাম স্যার, মনে হয় মিসিং হয়ে গেছে, সরি স্যার। আমি বলছি আমি এখানে যা লিখবো, দ্যাট মিন্স আমি যদি হচ্ছে ওই শীট দেখেই পড়াইতাম তাহলে তো আল্লাহর নাম করে শীটটা তুলতাম আর হচ্ছে উপর দিয়ে নাইতাম, জি স্যার। আমার জন্য সুবিধা হতো না ভাই? তাহলে হ্যাঁ হ্যাঁ জি স্যার, তাহলে লিখতে হবে আমি স্যার। যেহেতু কষ্ট করে লিখতেছি, তার মানে আপনাকে অবশ্যই লিখতে হবে। থ্যাংক ইউ স্যার, সরি। ওকে, আচ্ছা ওকে। তাহলে ভিরাম বলতেছি আমরা একটা বিশেষ ধরনের র্যাম, যে র্যামটাকে আমরা বলতেছি হচ্ছে ভিডিও র্যাম, যেটা ব্যবহার করা হয় মূলত হচ্ছে গ্রাফিক্স কার্ডে ছবির কোয়ালিটি ভালো করার জন্য বা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এবার আসেন, এই যে আমরা র্যামের কথা বললাম, এক ধরনের একটা ফাইল আছে, যে ফাইলটাকে আমরা বলি র্যামের বিশেষ ফাইল, যেটাকে আমরা বলি হচ্ছে ক্লিপবোর্ড। এই ক্লিপবোর্ডটা হচ্ছে র্যামের একটি বিশেষ ফাইল, র্যামের একটি বিশেষ ফাইল, তাহলে র্যামের বিশেষ ফাইল কোনটা ভাই বলেন তো? ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড। আচ্ছা, ক্লিপবোর্ডে কি করে, ডেটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। যেহেতু র্যামে ডেটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে, সো ক্লিপবোর্ড যেহেতু র্যামেরই একটা অংশ, সো ক্লিপবোর্ডও ডেটাকে হচ্ছে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। তাহলে ডেটাকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে। আচ্ছা, ক্লিপবোর্ডের কমান্ড কয়টি? ক্লিপবোর্ডের কমান্ড হচ্ছে 3টি।
কমান্ড তিনটি, কি কি? একটা হচ্ছে কাট করা, একটা হচ্ছে কপি করা, এবং সর্বশেষ পেস্ট করা। দ্যাট মিনস আপনি যখন কোনো লেখা বা কোনো ফাইল কাট করেন বা কপি করেন, করার পূর্ব, পেস্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা পরবর্তী কাট বা কপি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার যে ডেটাটা বিশেষ জায়গায় সংরক্ষিত অবস্থায় থাকে, সেই জায়গাটাকে আমরা বলতেছি ক্লিপবোর্ড, যেটাকে আমরা বলতেছি র্যামের একটি বিশেষ ফাইল। কথাটা কি বুঝতে পেরেছি? জি স্যার, নয়েজ আসতেছে স্যার, একটু স্যার যদি বলতেন মিউট করতে সবাইকে। এই সৈয়দ মোহাম্মদ মনিরুল আলম, মিউট করেন, আনালে সব কটারে মিউট করে দিব আমি এখান থেকে। আর আমি মিউট করলে কিন্তু আপনি আনমিউট করতে পারবেন না। ওকে, আমি আবার বলতেছি, খেয়াল করেন। ক্লিপবোর্ড বলতেছি র্যামের একটি বিশেষ ফাইল, বিশেষ ফাইল যেখানে ডেটাকে অস্থায়ীভাবে ডেটাকে সংরক্ষণ করা হয়। যেখানে ক্লিপবোর্ডের কমান্ড বলতেছি তিনটা, একটা হচ্ছে কাট করা, কপি করা এবং পেস্ট করা। অর্থাৎ কোনো ফাইল বা কোনো ডকুমেন্ট বা কোনো লেখা কাট এবং কপি করার পরে, কাট বা কপি করার পরে পেস্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, খেয়াল করেন, পেস্ট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত বা বা পরবর্তী কাট বা কপি করার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেই জায়গাটাতে আপনার ওই ডেটাকে সংরক্ষণ করা হয়, সেই ডেটাটাকে আমরা বলতেছি হচ্ছে ক্লিপবোর্ড বলতেছি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ওকে, আসেন এবার আসেন রোম। রোমকে আমরা কি বলছি? রিড অনলি মেমোরি, যেটাকে আমরা বলছি শুধুমাত্র রিড করতে পারে এই মেমোরিটা, এবং এটা হচ্ছে একটা স্থায়ী মেমোরি, যেটাকে আমরা বলছি অনুদ্বায়ী বা নন ভোলাটাইল একটা মেমোরি বলছি, অর্থাৎ যে ভুলে যায় না। আচ্ছা, এটা হচ্ছে র্যামের তুলনায় গতি কম হবে, এটা হচ্ছে র্যামের তুলনায় দামও কম হবে। এই যে রোমটাকে আমরা বিভিন্ন ওয়েতে ভাগ করতে পারি। এখানে মূলত যে জিনিসটা আমার দরকার, খুব ইম্পর্টেন্ট ইস্যু, যে রোমের যে প্রকারভেদগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন গুলো আপনাকে জানতে হবে, কারণ লাস্ট সিনিয়র অফিসার একটা পরীক্ষাতে হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন চেয়েছে রোমের। একটা রোমের প্রকারভেদ দিয়ে বলছে এটা মানে কি বোঝানো হয়ে থাকে। তো রোমের যে প্রকারভেদ গুলো আমরা পড়বো এখন, সেই প্রকারভেদ গুলো ফুল অ্যাব্রিভিয়েশন গুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে একটা কথা বলে রাখি, যে ফুল অ্যাব্রিভিয়েশন যখন পরীক্ষাতে আসে তখন একটা ভুল করি আমরা। সাধারণত ভুলটা হচ্ছে এরকম, যেমন জাস্ট একটা লেটার চেঞ্জ করে দেয়, বাট আমরা আসলে বুঝতে পারি না। আমরা হচ্ছে খুশিতে অতি উত্তেজিত হয়ে আমরা দাগায় ফেলাই, এবং হচ্ছে আল্লাহর নাম করে আমরা মনে করি যে হয়েছে, বের হয়ে আসে যখন দেখি যে আসলে একটা লেটার জাস্ট চেঞ্জ করছে কোন একটা ওয়ার্ডের মধ্যে, তখন হচ্ছে -0.25। কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, সো ফুল অ্যাব্রিভিয়েশন আসলে অবশ্যই অতি উত্তেজিত হওয়া যাবে না, আবার হচ্ছে কম উত্তেজিত হওয়া যাবে না, কারণ অতি উত্তেজনা কম উত্তেজনা দুইটাই হচ্ছে শরীরের জন্য খুব খারাপ। আসেন, রোমকে আমরা প্রথম যে ভাগটা বলি সেই ভাগটাকে বলি এম রোম, 2 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে পি রোম, 3 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ইপি রোম, এবং 4 নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ইইপি রোম, পি রোম। তাহলে কয়টা ভাগ হইলো বলেন তো ভাইয়ারা? 4টা। 4টা ভাগ হয়েছে। আসেন এবার পুনরূপগুলো আমরা একটু দেখি। এম রোম মানে হচ্ছে মাস্ক রিড অনলি মেমোরি। আচ্ছা, পি রোম মানে হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, ইপি রোম মানে হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, ইপি রোম মানে হচ্ছে ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। কথাটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এই দুইটা মেমোরি, এই যে দুইটা মেমোরি কথা আমরা বলতেছি, এই দুইটা মেমোরি মূলত হচ্ছে কি হয়, এই দুইটা মেমোরি দেখেন আমরা বলছি ইরেজেবল, বলছি কথাটা ইরেজেবল, এটাকে আমরা বলছি হচ্ছে ইরেজেবল কথাটা বলছি। দ্যাট মিনস এটা হচ্ছে ইরেজ করা যায় এবং পুনর্ব্যবহার করা যায়। তার মানে এই দুইটা মেমোরিকে আমরা বলতে পারি পুনর্ব্যবহারযোগ্য, পুনরায় প্রোগ্রাম করা যায় এবং পুনর্ব্যবহারযোগ্য।
আচ্ছা, কিন্তু এই দুইটা মেমোরিকে পুনর্ব্যবহার করা যায় না, শুধুমাত্র একবার প্রোগ্রাম করবেন, একবারই ব্যবহার করবেন। শুধুমাত্র একবার প্রোগ্রাম করা যায় এবং তাই একবারই ব্যবহার করা যায়, কিন্তু এই দুটা কি করা যায়? পুনর্ব্যবহার করা যায়। মনে থাকবে কথাটা? কথাটা কি মনে থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখেন, এখান থেকে কোশ্চেন কিরকম আসতে পারে। যেমন লাস্ট একটা কোশ্চেন আসছে এরকম যে ইইপিরোম এর হচ্ছে পুনরূপ কি, বা ইইপিরোম মানে কি বোঝানো হয়ে থাকে। অপশনটা হচ্ছে তাহলে কি, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে পুনরায় বা একাধিকবার ব্যবহার করা যায় কোন ধরনের রোম। একাধিক ব্যবহার করা যায় কোন ধরনের? ইপিরোম আর ইইপিরোম, কারণ এটা বারবার ইরেজ করা যায় এবং ইরেজ করার ফলে এটাকে হচ্ছে পুনরায় আপনি প্রোগ্রাম করতে পারবেন এবং প্রোগ্রাম করে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন। বাট এই দুইটা কখনই কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে না, একবার প্রোগ্রাম করবেন, একবারই ব্যবহার করবেন। কথা কি বুঝতে পেরেছি? স্যার আমাদের জি, ফোনে স্যার। তাহলে স্যার কোন ধরনের রোম থাকে স্যার? আমাদের ফোনে ভাই এই যে এটা থাকে এখন, লাস্টেরটা। ঠিক আছে, কারণ আপনি একবার ডিলিট করতেছেন, আবার ওটা ইউজ করতেছেন না? জি স্যার। ঠিক আছে, দ্যাট মিনস ওটা ইরেজ করা যায়, আবার ব্যবহার করা যায়, এবং এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির, সবচেয়ে দ্রুত গতির। আচ্ছা, গেল এটা। এবার আসেন, এখানে একটা কথা লিখে রাখেন, ম্যানুফ্যাকচারার কোম্পানি কর্তৃক ইনস্টলকৃত অ্যাপ বা ডেটা, অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো যে অ্যাপ বা ডেটাগুলো আমাদের ডিভাইসে ইনস্টল করে দেয়, সেগুলো জমা থাকে কোথায়? জমা থাকে হচ্ছে রোমে জমা থাকে। মনে রাখবেন, কোথায় জমা থাকে? রোমে জমা থাকে। অর্থাৎ ম্যানুফ্যাকচারার কোম্পানি গুলো যে যাই ইনস্টল করুক না কেন, সবগুলা রোমে থাকে। আমাদের যে হচ্ছে কি বলে অপারেটিং সিস্টেম বলেন বা অন্যান্য যে অ্যাপগুলো বলেন, যাই বলেন না কেন, এগুলো সবগুলো জমা থাকে হচ্ছে রোমে জমা থাকে। অর্থাৎ ম্যানুফ্যাকচার কোম্পানি করে যাই দেখ না কেন, সব রোমে থাকবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছি? জি স্যার। স্যার এখানে এমরোম এর ক্ষেত্রে প্রথমটা কি লিখেছেন যে ফুল অ্যাব্রিভিয়েশনে মাস্ক? আমি আবার লিখে দিতেছি আপু, মাস্ক পরেন না? আমরা মাস্ক পরি না? হ্যাঁ স্যার। ওই মাস্ক। আচ্ছা, ওকে স্যার। ওকে, আসেন। আচ্ছা, তাহলে দেখেন তো, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমরা একদম প্রথমে যে মেমোরি তিনটা প্রকারভেদ বলছিলাম, কি বলছিলাম? ক্যাশ মেমোরির কথা বলছিলাম, প্রাইমারি মেমোরির কথা বলছিলাম, যে প্রাইমারি মেমোরিকে আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটাকে আমরা বলছি র্যাম এবং রোম। এগুলো কি শেষ হয়েছে না আমাদের? জি জি, স্যার। স্যার। আচ্ছা, এবার আসেন তাহলে সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, তাহলে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আচ্ছা, এইটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটাকে আমরা বলি হচ্ছে অক্সিলারি মেমোরি। অক্সিলারি মেমোরি বা সহায়ক মেমোরি। অর্থাৎ প্রাইমারি মেমোরি থাকার পরে আমরা কিছু এক্সটার্নাল কিছু মেমোরি দেই আমাদের ডিভাইসগুলোতে, সেগুলোকে আমরা বলতেছি যে সেকেন্ডারি মেমোরি বা হচ্ছে অক্সিলারি মেমোরি। এই যে সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি গুলো আমরা বলতেছি, মেমোরি গুলো কিরকম হতে পারে আসেন একটু। আচ্ছা, প্রথমটা আমরা বলতেছি হচ্ছে এসএসডি, যেটাকে আমরা বলতেছি সলিড স্টেট ড্রাইভ। আচ্ছা, দুই নাম্বারটাকে আমরা বলতেছি হচ্ছে এইচডিডি, যেটাকে আমরা বলতেছি হার্ড স্যার লেখাগুলো একটু বড় করে লিখলে ভালো হয়। ড্রাইভ। তিন নাম্বারে আমরা বলতেছি হচ্ছে সিডি রোম। কম্প্যাক্ট ডিস্ক বা ড্রাইভ, দুইটাই হবে, ড্রাইভ রোম। আচ্ছা, চার নাম্বার আমরা বলতেছি হচ্ছে ডিভিডি রোম। ডিজিটাল ভার্সাটাইল বা ভিডিও ডিস্ক
বা ড্রাইভ। রোম। আচ্ছা, গেল এইটা। আসেন আরো কয়েকটা লিখি, তারপর হচ্ছে এগুলো আলোচনা আছে। কয় নাম্বার গেল? 4 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি, ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক, ভার্চুয়াল মেমোরি, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি বলতেছি। আচ্ছা, এবার একটু আসেন আমরা ব্যাকে যাই। ওকে, তাহলে ব্যাকে গেলে আমরা প্রথম যেটা বললাম সেটাকে আমরা কি বললাম? সেটাকে আমরা বললাম হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। আচ্ছা, এই যে আমরা সলিড স্টেট ড্রাইভ বলছি, এর প্রধান উপাদান হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট, প্রধান উপাদান কি? আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। এর এক্সেস টাইম 0.1 মিলি সেকেন্ড। এক্সেস টাইমটা হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে এইচডিডির তুলনায়, এইচডিডি মানে হার্ড ডিস্কের তুলনায় 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। দ্রুত গতি সম্পন্ন। কথাটা কি বুঝতে পেরেছেন না পারেন না বলেন তো? স্যার আরেকবার একটু জি বলেন স্যার, স্যার। বুঝতে আচ্ছা, বলছি যে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ, যেটাকে আমরা বলতেছি প্রধান উপাদান কি? প্রধান উপাদান হচ্ছে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা হচ্ছে সমন্বিত বর্তনী বলতেছি, যার এক্সেস টাইম হচ্ছে 0.1 মিলি সেকেন্ড। অর্থাৎ কোনো ফাইলকে রিড করতে হলে 0.1 মিলি সেকেন্ডে সে এক্সেস করতে পারবে। এটা এইচডিডির তুলনায় অর্থাৎ হার্ড ডিস্ক ড্রাইভের তুলনায় এটা হচ্ছে 80 গুণ দ্রুত গতি সম্পন্ন। বর্তমানে এইচডিডির বিকল্প হিসেবে এটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। এবার 2 নাম্বার আমরা কি বলছি? 2 নাম্বার আমরা বলছি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। হার্ড ডিস্ক ড্রাইভ এটা মূলত এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ। ইলেকট্রোম্যাগনেটিক ড্রাইভ এর 2টা অংশ থাকে, যে অংশগুলোকে আমরা একটাকে বলি ট্র্যাক, আর একটাকে আমরা বলি হচ্ছে সেক্টর। কি থাকে? ট্র্যাক থাকে, সেক্টর থাকে। একটু আসেন একটা জিনিস আপনাদের দেখাই। আচ্ছা, এখানে লিখলে কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ছোটবেলায় স্কুলে দৌড় প্রতিযোগিতা করতেন? জি স্যার। 400 মিটার বা 800 মিটারে যে দৌড়গুলো হতো স্কুলে, ওগুলো হচ্ছে কি করতো? ঘুরাইতো না মাঠে? জি স্যার। এগুলাকে আমরা কি বলি? এগুলাকে আমরা বলি হচ্ছে ট্র্যাক বলে থাকি। কি বলে থাকি? ট্র্যাক। এগুলাকে কি বলা হয়? ট্র্যাক বলা হয়। আচ্ছা, এই রাস্তাগুলোকে আমরা বলতেছি হচ্ছে ট্র্যাক বলতেছি। আচ্ছা, এই যে রাস্তাগুলোকে যাতে আমরা ট্র্যাক বলতেছি, এই রাস্তার আবার হচ্ছে ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলি হচ্ছে সেক্টর। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, যেমন এগুলো হচ্ছে এরকম করে হচ্ছে স্পিন্ডার আকার এরকম করে থাকে, একটার পর একটা একটার পর একটা চাকতির মতো করে থাকে। এই চাকতিগুলোর এই অংশগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেক্টর। এটা হচ্ছে সেক্টর S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এরকম করে আমরা হচ্ছে সেক্টর ওয়াইজ এগুলোকে ভাগ করে থাকি। কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, দ্যাট মিনস এইচডি গুলো গোলাকার একটা চাকতির মতো থাকে, একটার উপর একটা থাকে, এবং এই যে যে রাস্তাগুলো এগুলোকে আমরা বলি ট্র্যাক, আর ট্র্যাকের যে ছোট অংশগুলো বা ক্ষুদ্র অংশগুলো, সেই অংশগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেক্টর বলতেছি। কথা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই 3 নাম্বার এবং 4 নাম্বার অর্থাৎ সিডি রোম এবং ডিভিডি রোম, এই দুটাকে বলা হয় অপটিক্যাল ড্রাইভ। অপটিক্যাল ড্রাইভ। তাহলে অপটিক্যাল ড্রাইভ কয়টা? একটা হচ্ছে সিডি রোম অপটিক্যাল ড্রাইভ, আর একটা হচ্ছে ডিভিডি রোম। এই দুটাকে আমরা বলতেছি হচ্ছে অপটিক্যাল ড্রাইভ বলতেছি। সিডি রোমের ধারণ ক্ষমতা হচ্ছে 650 থেকে 750 MB। রোম। আচ্ছা, ধারণ ক্ষমতা হচ্ছে 650 থেকে 750 MB বা 600 থেকে 700 MB। অর্থাৎ অপশনে আপনাকে যেটা দেওয়া থাকবে সেটা দেখাবেন। 600 থেকে 700 বা 650 থেকে 750 MB
এটা হচ্ছে সিডি রোমের ধারণ ক্ষমতা। ডিভিডি রোমের ধারণ ক্ষমতা হচ্ছে এর দুইটা মান থাকে, একটাকে আমরা বলি আদর্শ মান। আদর্শ মান হচ্ছে 4.21 জিবি, বাট এটা কোনো কোনো ক্ষেত্রে মান হচ্ছে 20 জিবি পর্যন্ত হয়ে থাকে। 20 জিবি পর্যন্ত হয়ে থাকে। তার মানে আমরা কি বললাম? আমরা বললাম যে সিডি রোম এবং ডিভিডি রোমকে আমরা কি বলতেছি? অপটিক্যাল ড্রাইভ বলতেছি। আর এই সিডি রোমের ধারণ ক্ষমতা কত? ধারণ ক্ষমতা হচ্ছে 650 থেকে 750 এমবি পর্যন্ত হয়ে থাকে, বা 600 থেকে 700। আপনাকে অপশনে যেটা থাকবে আপনি সেটা লাগাবেন। আচ্ছা, ডিভিডি রোমে কি বলতেছি? ডিভিডি রোমের ক্ষেত্রে হচ্ছে আদর্শ মান কত? আদর্শ মান হচ্ছে 4.21 জিবি, অর্থাৎ 4.21 জিবি। বাট এটা মান কোন কোন ক্ষেত্রে এটা হচ্ছে 20 জিবি পর্যন্ত মান হয়ে থাকে। বুঝতে পেরেছেন এই কথাগুলো? Yes, sir. জি স্যার। ওকে, আচ্ছা। তারপর আমরা বলতেছি কি ফ্ল্যাশ মেমোরি। ফ্ল্যাশ মেমোরি বলতে মূলত যেটাকে বোঝানো হয়ে থাকে সেটা হচ্ছে পেন ড্রাইভ, এক ধরনের ফ্ল্যাশ মেমোরি। আচ্ছা, মেমোরি কার্ড এক ধরনের ফ্ল্যাশ মেমোরি। এগুলোকে আমরা বলতেছি ফ্ল্যাশ মেমোরি বলতেছি। তাহলে ফ্ল্যাশ মেমোরির অন্তর্গত কোনগুলো? পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। এইগুলোকে আমরা সবসময় কি বলবো? আমরা এগুলোকে বলবো হচ্ছে ফ্ল্যাশ মেমোরি বলবো। আচ্ছা, ফ্লপি ডিস্ক কি? ফ্লপি ডিস্কটা এখন আর ব্যবহার করা হয় না। এইচডিডি আসার পরে ফ্লপি ডিস্কটা, বা ওই সিডি ডিভিডি আসার পরে ফ্লপি ডিস্কটা আসলে হচ্ছে এটা মোটামুটি ব্যবহার অফই হয়ে গেছে। এটা অল্প কিছু ডেটাকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হতো। 144 এমবির মতো ডেটাকে এটাকে সংরক্ষণ করতে পারতো। 144 এমবি, 1.44 এমবি, এই টাইপের ডেটাকে সংরক্ষণ করার জন্য, অর্থাৎ অল্প কিছু ডেটাকে সংরক্ষণ করার জন্য আমরা হচ্ছে এই ফ্লপি ডিস্ক গুলো ব্যবহার করতাম। এরকম চারকোণাকার ছিল, দেখতে এরকম চারকোণাকার ছিল এবং ছোট আকারে ছিল। এগুলো ব্যবহার করা হতো একসময় 90-এর দশকে। পরবর্তী সময় এটা ব্যবহার আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, ভার্চুয়াল মেমোরি নাম শুনছেন? কেউ বলতে পারবেন এটা জিনিসটা কি? জি স্যার, এখন আসছে স্যার। গুগল ড্রাইভ স্যার, গুগল ড্রাইভ। না বাবা, গুগল ড্রাইভ ভার্চুয়াল মেমোরি না। স্যার এখন স্যার ওই যে ফোনের সাথে দিচ্ছে যেগুলো স্যার এক্সটার্নাল মেমোরি দেওয়া হয়, ভার্চুয়াল র্যাম যেটাকে বলে আর কি। আচ্ছা, ভার্চুয়াল ওটা কি র্যাম কাজটা কিভাবে করে সেটা আমাকে বলেন। অনলাইনে একটা সার্ভার থাকবে, আমরা ওই ওখানে কানেক্ট করে আর কি বিভিন্ন অ্যাপ বা এগুলা ইনস্টল করে ইউজ করতে পারবো। মূলত কি এরকম হয় জিনিসটা? অনলাইনে সার্ভার তো আমরা মোটামুটি স্যার এর কাজটা হচ্ছে স্যার আমাদের যে ফোনে যে মেমোরি দেওয়া থাকে, হ্যাঁ, রোম আর কি, রোমের একটা অংশ নিয়ে ওই অংশে কিছু এই তো। আচ্ছা, ডেটা সংরক্ষণ করে। ওকে, এবার আসেন কথাটা বুঝি আপনাদেরকে। ভার্চুয়াল মেমোরি হচ্ছে, ধরেন আপনার মোবাইলে বা আপনার ডিভাইসে, আপনার ডিভাইস ধরেন নর্মালি আপনার ডিভাইস, আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার, যেখানে একটা র্যাম আছে আর কি আছে, আরেকটা হচ্ছে আপনার হচ্ছে হার্ড ডিস্ক আছে বা এসএসডি আছে। এখন র্যামে আপনার 10 জিবি বা 15 জিবি আছে, বাট কোন একটা কাজ করতে যায় আপনার হয়তো এর থেকে বেশি ডেটা প্রয়োজন বা মেমোরি দরকার। তখন ওইটা কি করে? কাজটা কি বন্ধ করে দেয়? না, কাজটা বন্ধ করে না। তখন সে করে কি, এই প্রাইমারি মেমোরিটা সেকেন্ডারি একটা মেমোরি যে থাকতেছে আমার, সেটা এসএসডি হতে পারে, এইচডিডি হতে পারে, অন্য যে কোনো ডিভাইস হতে পারে। এই সেকেন্ডারি মেমোরিটাকে সে তখন হচ্ছে প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করায়। সেকেন্ডারি মেমোরিটা প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে ভার্চুয়াল মেমোরি। তাহলে ভার্চুয়াল মেমোরি কি? ভার্চুয়াল মেমোরি হচ্ছে সেকেন্ডারি মেমোরি যখন প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করে, যখন প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করে, তখন তাকে ভার্চুয়াল মেমোরি বলে। ভার্চুয়াল মেমোরি বলে। কথাটা কি বুঝতে পারছেন? দ্যাট মিনস সেকেন্ডারি মেমোরি যখন হচ্ছে প্রাইমারি মেমোরি হিসেবে কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? ভার্চুয়াল মেমোরি বলবো। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে একটু খেয়াল করেন তো, মেমোরি অংশ কি শেষ না আমাদের? স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই বলেন। স্যার হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা কত? হার্ড ডিস্কের নরমালি এখন যেগুলো আমরা ব্যবহার করি 1 টেরাবাইট থেকে 2 টেরাবাইট হয়। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন মেমোরি অংশ কিন্তু আমাদের শেষ। এবার আসেন যে এই যে আমরা সিপিইউর যে অংশটা বললাম, সিপিইউ অংশের ভিতরে আমরা কি কি অংশ বলছিলাম খেয়াল করেন। মেমোরি ইউনিট ছিল একটা, অ্যারিথমেটিক লজিক ইউনিট ছিল একটা, আরেকটা ছিল আমাদের হচ্ছে কন্ট্রোল ইউনিট ছিল। অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে আমরা বিশদ আলোচনায় যাব না, কারণ আমাদের আরো একটা লেকচার আছে যেটা হচ্ছে শুধুমাত্র অ্যারিথমেটিক লজিক ইউনিট নিয়ে আমরা কথা বলবো ওই লেকচারটাতে। বাট আমরা একটু জাস্ট ধারণা দিই। ধারণাটা কিরকম?
যেমন আমরা যে এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট বলতেছি, এই অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত কি কাজ করে? অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত আপনার 3 ধরনের কাজ করে। কয় ধরনের? 3 ধরনের কাজ করে থাকে। এই কথা বলেন, কয় ধরনের কাজ করে? আমার সাথে ক্লাস করলে কথা বলতে হবে ভাই, 3 ধরনের কাজ করে। ঠিক আছে? আমার সাথে কথা ক্লাস করলে আপনি অনলাইনে করেন অফলাইনে করেন যেখানে করেন না কেন আমার সাথে কথা বলতে হবে। কারণ আমি চিল্লাইতেছি, আপনি যদি কথা না বলেন তাহলে সমস্যা। তাহলে মনে হয় আমার কাছে মনে হয় আমি মনে হয় হচ্ছে শ্মশান ঘাটে আছেন, কবরস্থানে আছে। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। জি ঠিক আছে? স্যার। তো আমার সাথে রেসপন্স করতে হবে, নাহলে আপনি ঘুমিয়ে যাবেন নাহলে আমি ঘুমিয়ে যাব, তাহলে বুঝেন কি অবস্থা। আচ্ছা, তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিট মূলত 3 ধরনের কাজ করে থাকে। কি কি কাজ করে থাকে? প্রথমত ম্যাথমেটিক্যাল বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে গাণিতিক কার্যাবলী সম্পাদন করে থাকে। আচ্ছা, স্যার ভার্চুয়াল মেমোরি নিয়ে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ শিওর বলেন। স্যার ভার্চুয়াল মেমোরি কনসিস্ট অফ, পড়েছিলাম স্যার ডাইনামিক ম্যাগনেটিক মেমোরি। এই ম্যাগনেটিক মেমোরি বলতে স্যার কি বোঝাচ্ছে? আপনি যে সেকেন্ডারি মেমোরিটা ব্যবহার করতেছেন, হার্ড ডিস্কটা ব্যবহার করতেছেন, হার্ড ডিস্কটা তো আমি বলে আসি এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক মেমোরি। থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার ওইটা যদি এইচডিডি না হয়ে এসএসডি হয় তখন তো আর ম্যাগনেটিক হবে না। না তখন ম্যাগনেটিক হবে না, কারণ ওখানে আইসি হিসেবে কাজ করবে, ঠিক আছে? তখন ওটা ওই হিসেবে কাজ করবে, কারণ এসএসডি কনসেপ্টটা আসলে ভাই নতুন। আপনার কয়টা পিসিতে এখন বর্তমানে এসএসডি আছে বাংলাদেশে? বাংলাদেশে না, মানে হচ্ছে এসএসডি কনসেপ্টটা কিন্তু লাস্ট 2 বছর বা 3 বছরে হচ্ছে এসএসডি কনসেপ্টটা আসছে। আর এসএসডিটা মূলত হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফ্ল্যাশ মেমোরি বলা হয় এটাকে। কথা বুঝতে পারছেন? স্যার কম্পিউটার স্লো হয়ে গেলে কি এসএসডি দেওয়া হয়? মানে কম্পিউটার স্লো হয়ে গেলে মানে হচ্ছে এসএসডিটার গতিটা অনেক বেশি থাকে, অর্থাৎ মেমোরি গুলোতে গতি আছে। এই গতির ক্ষেত্রে হচ্ছে আমরা যে সেকেন্ডারি যে মেমোরি গুলোর কথা বলেছি একটু আগে, এই সেকেন্ডারি মেমোরি গুলোর ভিতরে সবচেয়ে গতিশীল মেমোরি হচ্ছে এসএসডি। যে কারণে হচ্ছে আমাদের দেশে যারা মানে মূলত হচ্ছে দেখা গেছে কম্পিউটার প্রবলেম হইতেছে বা গতি কমে যাচ্ছে, তখন এইচডিডির পরিবর্তে এসএসডি লাগায় বা একটা এসএসডি এক্সট্রা লাগায়। তখন এসএসডি যখন এক্সট্রা লাগায় তখন হচ্ছে সে খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। নর্মাল একটা সেন্স আপনি বোঝেন যে আমার ব্রেনে ধরেন হচ্ছে 100% আছে, যখন 90% অর্থাৎ শেষের দিকে যখন চলে যাব তখন কিন্তু আমি স্লো হয়ে যাব। স্লো হব না? ইয়েস স্যার। ঠিক আছে? ঠিক একইভাবে কম্পিউটারের ক্ষেত্রে ভাই সেম একই জিনিস, যে কম্পিউটার যখন শেষের দিকে চলে যায় তখন হচ্ছে মেমোরি শেষের দিকে চলে, তখন হচ্ছে সে স্লো হয়ে যায়। এই কারণে হচ্ছে আমরা করি কি, আমরা হচ্ছে এবার হচ্ছে উইন্ডোজ স্লো হয়ে গেলে উইন্ডোজ দেই, স্লো হয়ে গেলে আমরা হচ্ছে এসএসডি লাগাই। এটাই হচ্ছে মূল কারণ, আর কিছু কাজ নাই। ওকে, আচ্ছা, তাহলে এলইউর প্রথম কাজটাকে কি বলতেছি? প্রথম কাজটাকে আমরা বলতেছি গাণিতিক কার্যাবলী, অর্থাৎ গাণিতিক যে কাজগুলো সেই কাজগুলো সম্পাদন করে থাকে। 2 নাম্বার কাজ যদি আমরা বলি তাহলে আমরা বলতেছি হচ্ছে তাকে যুক্তিমূলক কাজগুলো করে থাকে। আচ্ছা, 3 নাম্বার আমরা যদি বলি ডেটা সঞ্চালনের কাজ করে থাকে। ডেটা সঞ্চালন অর্থাৎ ডেটাটা কোন দিক থেকে কোন দিকে যাবে এটা করে থাকে, অর্থাৎ ডেটাটা একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে যাওয়াটা সেটা হচ্ছে সে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ কয়টা ভাই? 3টা স্যার। 3টা। পরীক্ষা যদি কোশ্চেন আসে নিচে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ, আপনি কি অ্যান্সার করতে পারবেন? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে গাণিতিক কার্যাবলী বলতে আসলে আমরা কি বুঝি একটু খেয়াল করি, আমরা দেখি। একটু হালকা আলোচনাতে যাব, কারণ এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা একটা লেকচারই আমরা পড়বো এই নিয়ে, বাট একটু হালকা কিছু আলোচনা করে যাই। আচ্ছা, এই যে আমরা অ্যারিথমেটিক লজিক ইউনিটের কথা বলতেছি, গাণিতিক কার্যাবলী মূলত বোঝায় যোগ, বিয়োগ, গুণ আর হচ্ছে ভাগ। এই 4টা কাজকে আমরা বলতেছি হচ্ছে গাণিতিক কাজ, ঠিক না? জি স্যার। আচ্ছা, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে দেখেন, মানে ম্যাথমেটিক্স এর অপারেটর আমরা বলতেছি 4টা, বাট ম্যাথমেটিক্স এর মূল অপারেটর হচ্ছে আসলে মূলত 2টা। একটা হচ্ছে যোগ আর বিয়োগ। গুণটা মূলত হচ্ছে যোগের একটা সংক্ষিপ্ত রূপকে আমরা বলি গুণ, বিয়োগের একটা সংক্ষিপ্ত রূপকে আমরা বলি হচ্ছে ভাগ। দ্যাট মিনস আপনি যদি যোগ এবং বিয়োগ পারেন তাহলে গুণ এবং ভাগ অবশ্যই পারবেন। আমার কথাটা কি বুঝতে পেরেছি? ইয়েস স্যার। জি স্যার। কিন্তু কম্পিউটারের একটা সমস্যা হচ্ছে কম্পিউটার বিয়োগের কাজটা করতে পারে না। কম্পিউটার বিয়োগের কাজ করার জন্য একটা বিশেষ একটা পদ্ধতি অবলম্বন করে, যে পদ্ধতিটাকে আমরা বলি হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি, যেটাকে আমরা কি বলতেছি? পরিপূরক পদ্ধতি। তাহলে কম্পিউটার বিয়োগের কাজ করে কিভাবে? বিয়োগের কাজ করা হচ্ছে 2's কমপ্লিমেন্ট বা এটাকে বলি আমরা 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ করে থাকে। এই কোশ্চেনটা অনেকবার আসছে ব্যাংকে, যে কম্পিউটার বিয়োগের কাজ করে কিভাবে? কম্পিউটার বিয়োগের কাজ করা হচ্ছে 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরকের মাধ্যমে করে থাকে। আজকে এতটুকু এই অংশ থেকে জানবো, বাকিটা 2's কমপ্লিমেন্ট কিভাবে করে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে,
জি স্যার। Yes, sir. আচ্ছা, যুক্তিমূলক কাজ বলতে কি বুঝি? যুক্তিমূলক কাজ বলতে আমরা বুঝি হচ্ছে মূলত লজিক গেটের কাজ। লজিক গেট কি? লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক বর্তনী, যে বর্তনীতে এক বা একাধিক ইনপুট দেওয়া হয়, দেওয়ার ফলে একটি নির্দিষ্ট যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে লজিক গেট। এই লজিক গেট গুলো কয় ধরনের হয়? আপনার অ্যান্ড গেট, অর গেট, গেট, নট গেট। নর গেট, ন্যান্ড গেট, তারপর হচ্ছে আপনার এক্স অর গেট এবং হচ্ছে নর গেট। আচ্ছা, এই তিনটা গেটকে আমরা বলি হচ্ছে বেসিক গেট বা মৌলিক গেট। আচ্ছা, নর গেট মানে হচ্ছে নট এবং হচ্ছে অর, এই দুইটা গেটের সমন্বয় হয়। ন্যান্ড গেট মানে হচ্ছে নট এবং হচ্ছে অ্যান্ড গেট, এই দুইটা সমন্বয় হয়। এই দুইটা গেটকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল বা হচ্ছে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। এই দুইটা গেটকে আমরা বলি হচ্ছে স্পেশাল গেট বলা হয়ে থাকে। আচ্ছা, এখন এই দুইটা গেটকে কেন আমরা ইউনিভার্সাল বা সার্বজনীন গেট বলতেছি, খেয়াল করে দেখেন। এই দুইটা গেটের ভিতরে কিন্তু বেসিক তিনটা গেট আপনি পাচ্ছেন, অর্থাৎ নট, অর আর অ্যান্ড, তিনটা গেটই কিন্তু আপনি এখানে পাচ্ছেন। দ্যাট মিনস এই সার্বজনীন যে দুইটা গেট আছে, এই দুইটা গেট থেকে তিনটা বেসিক গেট আপনার হচ্ছে প্রতিপাদন করা যায় বা কনফার্ম করা যায়। যেহেতু এই দুইটা গেট দিয়ে ওই তিনটা গেটকে বাস্তবায়ন করা যায় বা প্রতিপাদন করা যায়, সেহেতু এই দুইটা গেটকে আমরা বলি হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলে থাকি। এখান থেকে মূলত আমরা যে ট্রুথ টেবিল গুলো আছে বা সত্যক সারণী গুলো আছে, এই সত্যক সারণী গুলো ইনশাল্লাহ দেখবো 5 নাম্বার লেকচারে গিয়ে। কথা বুঝতে পেরেছি? জি। আচ্ছা, 3 নম্বর কাজ আমরা যেটা বলছি ডেটা সঞ্চালন। এটা তো আমরা বললামই যে ডেটাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ডেটাকে ট্রান্সফার করা, এই কাজটা মূলত হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট করে থাকে। এই হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ। ওকে, এনি কোশ্চেন এই জায়গা থেকে? নো স্যার। ওকে, লেখাগুলো বুঝতে পারছি না, একটু বলে ভালো হয়। বেসিক গেটের প্রথমটা কি ছিল? কি আপু? And gate, or gate, not gate হচ্ছে বেসিক। এন্ড অর নট। 3 নম্বরটা ডেটা সঞ্চালক কি বললেন? বুঝিনি ভাইয়া। স্যার ডেটা সঞ্চালকটা কি বললেন? মানে ডেটা সঞ্চালন দ্যাট মিনস ডেটাটা একটা থেকে আরেকটা জায়গায় যেতে হবে, তো ডেটাকে পাস করা লাগবে না, যে একটা পার্ট থেকে আরেকটা পার্টে দেওয়া, কোথায় যাবে, কখন যাবে, কিভাবে যাবে, এই যে ডিসিশন গুলো, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট করে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে ডেটাটা নেটওয়ার্ক স্যার, তাই তো? ওকে, আসেন এবার 3 নম্বর যে পার্টটা ছিল আমাদের সিপিইউর, সেই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট বলতেছি। কি বলতেছি? কন্ট্রোল ইউনিট। আচ্ছা, কন্ট্রোল ইউনিট বলতে আসলে কি বুঝি? কন্ট্রোল ইউনিট থেকে কিছুই পড়ার নাই, একটা লাইন পড়বেন জাস্ট। কি পড়বেন? কন্ট্রোল ইউনিটের কাজ হচ্ছে মেমোরি ইউনিট এবং অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজের মধ্যে সমন্বয় সাধন করা বা কোঅর্ডিনেট করা। অর্থাৎ যে মেমোরি ইউনিটের যে কাজগুলো হচ্ছে বা অ্যারিথমেটিক লজিক ইউনিটের যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলোকে সমন্বয় করা বা কোঅর্ডিনেট করার যে কাজটা, সেই কাজটা করে থাকে হচ্ছে কন্ট্রোল ইউনিট। কথা ক্লিয়ার? জি। জি স্যার। আচ্ছা, তাহলে এবার আপনারা বলেন আমাকে, সিপিইউ যে অংশটা পড়ানো হয়েছে এর ভিতরে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। তাহলে আসেন একটা কোশ্চেন দেখি আমরা, সমস্যা যেহেতু নাই। অপশন দেখেন, তারপর আনসার দেন। আগে অপশন দেখেন ভাই। এটা হচ্ছে একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন খেয়াল করেন। প্লিজ মিউট করেন ভাইয়া। যথেষ্ট স্মার্ট পিপল আপনারা। যদি এরকম শব্দ হয় তাহলে কি হবে বলেন তো? আপনারা আমাদের থেকে যথেষ্ট স্মার্ট পিপল, তারপর যদি এরকম করেন তাহলে কিভাবে হবে বলেন? আচ্ছা, আসেন প্রথম কোশ্চেনটা কি ছিল? ব্রেন অফ কম্পিউটার কি হবে বলেন, অ্যান্সার করেন।
ALU ALU প্রসেসর CPU স্যার I think. প্রসেসর হবে মারামারি করবেন? আচ্ছা, ওকে ওকে জি ওকে, প্রসেসর হয়েছে। আচ্ছা, এটা কি হবে? প্রাইমারি মেমরি কোনটা হবে? র্যাম রোম দুইটা একটু আগে তো পড়ে আসছেন র্যাম রোম দুইটাই প্রাইমারি মেমরি, তাহলে র্যাম কেন বলতেছেন আপনারা? হ্যাঁ, নান হবে। আচ্ছা আসেন, আচ্ছা এবার আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা এবার সবাই একটু মিউট করেন, আমি ব্যাখ্যাটা দেই, কাইন্ডলি সবাই মিউট করেন। ওকে, আসেন। প্রথমত আমি কোশ্চেনটা করেছিলাম হচ্ছে ব্রেন অফ কম্পিউটার কোনটি নিচের। এটা হচ্ছে বিগত বাংলাদেশ ব্যাংক সহ কম্বাইন্ড ব্যাংকে কমপক্ষে হচ্ছে 10 বার আপনি এই কোশ্চেনটা পাবেন, যে এই একই কোশ্চেন আসছে। এবং আমরা এটা কোশ্চেন পরীক্ষা দেওয়ার পরে প্রত্যেক স্টুডেন্ট বলেন বা টিচাররা বলেন এটা নিয়ে মারামারি করা শুরু করি যে এটা আসলে কোনটা হবে। আচ্ছা খেয়াল করে দেখেন, মনে রাখবেন যে ব্রেন অফ কম্পিউটার হচ্ছে সিপিইউ, সিপিইউ কে আমরা ব্রেন অফ কম্পিউটার বলে থাকি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে সিপিইউ। বাট মনে রাখেন যদি অপশনে সিপিইউ না থাকে তাহলে অ্যান্সার হবে অ্যারিথমেটিক লজিক ইউনিট। যদি সিপিইউ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট না থাকে তাহলে অ্যান্সার হবে প্রসেসর। যদি সিপিইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং প্রসেসর তিনটার একটাও না থাকে অ্যান্সার কোশ্চেন ইয়াতে অপশনে, তাহলে হবে মেমোরি। দ্যাট মিনস সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। অর্থাৎ আপনি যদি এই কোশ্চেন আসে পরীক্ষায় ব্রেন অফ কম্পিউটার কোনটি, প্রথমত যা খুঁজবেন যে সিপিইউ আছে কি না অপশনে। যদি সিপিইউ অপশনে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে সিপিইউ, যদি সিপিইউ অপশন না থাকে তাহলে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যদি সিপিইউ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট দুইটার একটাও না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে প্রসেসর, যদি তিনটার একটাও না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে মেমোরি। এইটা মাথায় রাখবেন জাস্ট। আচ্ছা এটা গেল 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন আমি কি বলছি, প্রাইমারি মেমোরি নিচের কোনটি? আমার অপশনে কি কি দেওয়া আছে? র্যাম, রোম, সিডি রোম, নান। প্রথমত সিডি রোম হবে না, কারণ হচ্ছে সিডি রোমকে আমরা বলছি সেকেন্ডারি বা অক্সিলারি মেমোরি। তাহলে আমার এখানে র্যাম এবং রোম আমরা দেখে আসছি যে প্রাইমারি মেমোরি বলতে দুই ধরনের মেমোরিকে বোঝানো হয়, যেটাকে একটাকে আমরা বলতেছি র্যাম বলতেছি, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে রোম বলতেছি। তাহলে এখানে আমার অপশন দুইটাই আছে, এখন দুইটা থেকে যে কোনো একটাকে বেছে নিতে হবে আমার, নান এখানে হবে না। আচ্ছা তাহলে দুইটা অপশনের মধ্যে কোনটাকে আমি বেছে নিব? খেয়াল করে দেখেন, র্যাম যখন আমরা পড়াইছি, র্যামের ক্ষেত্রে আমি একটা কথা বারবার বলছি, র্যাম কি কাজ করতে পারে? রিড এবং রাইট দুটো কাজ করতে পারে। রোম কি করতে পারে? শুধুমাত্র রিড করতে পারে। দ্যাট মিনস কার্যপরিধি যদি আপনি চিন্তা করেন তাহলে র্যামের কার্যপরিধি বেশি, রোমের কার্যপরিধি কম। এই কারণে এখানে অ্যান্সার হবে র্যাম। কিন্তু যদি এরকম হইতো যে এখানে নাম না দিয়ে ধরেন আপনার ডিতে অপশন দিছে A+B, তাহলে আপনার অ্যান্সার হইতো ডি। অর্থাৎ বিষয়টা কোনটা? বিষয়টা হচ্ছে এরকমই যে যদি আপনি দুইটাকে নিতে পারেন তাহলে অ্যান্সার দুইটাই, কিন্তু যদি দুইটাকে না নিয়ে একটাকে নিতে হয়, র্যাম বা রোম যে কোনো একটাকে, তাহলে অ্যান্সার হচ্ছে র্যাম। কথা এটা হচ্ছে পিএসসির খুব কমন একটা কোশ্চেন, ব্যাংকের খুব কমন একটা কোশ্চেন। পিএসসি প্রায় 8 থেকে 10 বার এই একই কোশ্চেন দিছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এই দুটো কোশ্চেন নিয়ে কনফিউশন আছে কারো? জি না স্যার। ওকে, এরপরে যদি ক্লিয়ার না হন তাহলে আর আমার কিছু করার নাই ভাই, বুঝছেন? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ প্লিজ বলেন। করার সাথে সাথে এক নম্বর কোশ্চেনটাতে যদি সিপিইউ এবং প্রসেসর দুটো থাকে, আপনার ওখান থেকে প্রচন্ড সাউন্ড আসতেছে। সিপিইউ এবং প্রসেসর যদি দুইটা থাকে তাহলে আমরা কি করব? অবশ্যই সিপিইউ। ঠিক আছে স্যার। আমি একদম ইয়া দিয়ে দিছি, যেমনে দিছি এমনি রাখবেন পুরা। স্যার কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে কি বায়োসের কাজ শুরু হয় নাকি প্রসেসরের কাজ শুরু হয় স্যার? ভাই একটু আস্তে আস্তে যাই, আমরা এটা সফটওয়্যারে যা পড়বো, বায়োস নিয়ে ডিটেইলস আলোচনা করবো, অপারেটিং সিস্টেমের গাঠনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো, অপারেটিং কি কি হয়। আপনাদের সাথে মেবি আমার 26 তারিখে আরেকটা ক্লাস আছে। স্যার পাইছি স্যার, এক জায়গায় বায়োস পাইছি আর এক জায়গায় প্রসেসর পাইছি স্যার, হ্যাঁ, এই জন্য আমি যে টপিকটাতে আছি এই টপিক রিলেটেড যত কনফিউজিং কোশ্চেন আছে, এই কোশ্চেন বাংলাদেশের সব বইয়ে কি পাবেন জানেন? আমি বলে দিতেছি আপনাকে, সব জায়গায় এই কোশ্চেনের অ্যান্সার পাবেন হচ্ছে উত্তর প্রশ্নটিতে ভুল আছে, প্রাইমারি মেমোরি দুই ধরনের, র্যাম এবং রোম। জি স্যার সেটাই তো। আচ্ছা যদি ভুলই থাকে তাহলে পিএসসির মতো, পিএসসি কি গাধা প্রতিষ্ঠান যে পিএসসি হচ্ছে 8-10 বছর যাবত একই কোশ্চেন করে যাইতেছে? না ঠিক আছে। সো আমরা যখন সফটওয়্যার পড়বো অপারেটিং সিস্টেমে একদম ডিটেইলস আলোচনাতে আমরা যাবো, কোনো টেনশন করার কিচ্ছু নাই। ঠিক আছে, এখন অপারেটিং সিস্টেমে ঢুকলে আমি এটা শেষ করতে পারবো না। ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন ভাইয়া। স্যার একটা সিলি কোশ্চেন ছিল স্যার আসলে। হ্যাঁ স্যার please। আমরা স্যার পিসিতে স্যার প্রাইমারি মেমোরিও দেখতেছি, আমরা স্যার সেকেন্ডারি মেমোরিও দেখতেছি, বাট আমাদের পিসির ক্ষেত্রে আসলে রম কোনটা স্যার? এখানে রম কাজ করে না, আমরা রোম আলাদাভাবে ইনস্টল দেই না আমরা পিসি গুলোতে, বাট হচ্ছে ম্যাকে দেওয়া হয়। বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আমরা নর্মালি বাংলাদেশে তো মোস্ট অফ দ্য 95% কেসই হচ্ছে আমরা হচ্ছে ব্যবহার করি হচ্ছে তো আপনার ইয়াটা আইবিএম এর যে কম্পিউটার গুলো যেগুলো। ঠিক আছে,
তো এটাতে আমরা ওটা দিই না, জাস্ট প্রাইমারি মেমোরি হিসেবে এখানে র্যামকে রাখি, আর সেকেন্ডারি মেমোরি হিসেবে আমরা হচ্ছে এখানে এইচডিডি বা এসএসডি এই দুইটার একটা রাখি। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আসেন। ওকে তাহলে আমরা দেখেন আমরা সিপিইউ অংশটা কিন্তু আমাদের ফুললি কমপ্লিট। সিপিইউ অংশ কমপ্লিট, দ্যাট মিনস হচ্ছে আপনি 1 থেকে 2 মার্ক পাওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করে ফেলছেন। আজকের ক্লাসটা শেষ হলে মোটামুটি 3 মার্ক, 2 থেকে 3 মার্ক মোটামুটি কমন হয়ে যাবে আপনার। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার যখন বলছি তখন প্রথম পার্টটাকে আমরা কি বলছিলাম? দেখেন আমরা কিন্তু মাঝখানের পার্টটাকে নিয়ে এতক্ষণ কাজ করছি, প্রথম পার্ট নিয়ে আমরা কিন্তু কথা বলি নাই। প্রথম পার্টটা কি বলছিলাম? প্রথম পার্টটা বলছিলাম ইনপুট। ইনপুট ইনপুট কি? ইনপুট হচ্ছে যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারের ডেটা এবং ইনস্ট্রাকশন প্রোভাইড করে থাকি, সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস বলতেছি। তাহলে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস হচ্ছে এমন কিছু ডিভাইস যে ডিভাইসগুলোর মাধ্যমে আমি আমার কম্পিউটার বা আমার ডিভাইসে আমি কি প্রোভাইড করে থাকি? আমি প্রোভাইড করে থাকি হচ্ছে ডেটা বা ইনস্ট্রাকশন প্রোভাইড করে থাকি। তাহলে ইনপুট ডিভাইসগুলো কি কি হতে পারে? একটু আসেন, সবচেয়ে জনপ্রিয় যে ইনপুট ডিভাইসটা, সেই ইনপুট ডিভাইসটাকে আমরা বলি হচ্ছে কিবোর্ড। আচ্ছা, 2 নম্বর আমরা বলি হচ্ছে মাউস। উদাহরণগুলো খুব ভালো করে খেয়াল করেন, উদাহরণগুলো লাগে পরীক্ষাতে। আচ্ছা, তারপর হচ্ছে স্ক্যানার, ওএমআর, ওসিআর, এমআইসিআর, জয়স্টিক। আচ্ছা, এই জিনিসগুলোকে আমরা বলতেছি কি? এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে ইনপুট ডিভাইস বলতেছি। আচ্ছা, এবার একটু আসেন, কিবোর্ড দিয়ে কি করা হয়? টাইপ করা হয় এবং হচ্ছে পয়েন্ট আউট করা যায়, পয়েন্ট করা যায়। মাউস দিয়ে যে কাজটা করা যায়, কিবোর্ড দিয়ে ইচ্ছা করলে আপনি কার্সর যে ইয়াগুলো আছে, যে 4টা এরকম সিম্বল আছে, এই 4টা দিয়ে কিন্তু আপনি হচ্ছে কার্সরকে উপরে নিচে করতে পারবেন। দ্যাট মিনস আপনি এটাকে পয়েন্ট করতে পারেন। দ্যাট মিনস এটাকে আমরা এই কারণে বলি টাইপিং অ্যান্ড পয়েন্টিং ডিভাইস, পয়েন্টিং ডিভাইস। আচ্ছা, মাউসটাকে আমরা কি করি? মাউসটাকে আমরা ব্যবহার করি, মাউসটা হচ্ছে পয়েন্টিং, পয়েন্টিং। আচ্ছা, স্ক্যানার, ওএমআর, ওসিআর, এমআইসিআর এইগুলোকে আমরা বলতেছি হচ্ছে স্ক্যানিং, স্ক্যানিং। জয়স্টিকটা আমরা কেন ব্যবহার করি? জয়স্টিকটা হচ্ছে পয়েন্টিং, গেমস খেলার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ওএমআর মানে কি? অপটিক্যাল, অপটিক্যাল মার্ক রিডার অর রিকগনিশন। রিকগনিশন দুইটাই হবে, মার্ক রিডার হইলে হবে, রিকগনিশন হইলে হবে। আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়? এমসিকিউ উত্তরপত্র চেক করার জন্য, এমসিকিউ উত্তরপত্র চেক করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ওসিআর কি? ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার, ক্যারেক্টার রিডার অর রিকগনিশন। এটা কেন ব্যবহার করা হয়? লেখাকে, লেখাকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করার জন্য, লেখাকে অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করার জন্য আমরা ক্যাম স্ক্যানার ব্যবহার করি, বা হচ্ছে যে স্ক্যানার টাইপের ব্যবহার করি যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে ওসিআর। এমআইসিআর কি? এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক। স্যার ওসিআর এর পূর্ণরূপটা কি বলেন, আবার যদি একটু বলতেন। কোনটা ভাইয়া প্লিজ? ওসিআর এর পূর্ণরূপটা। অপটিক্যাল ক্যারেক্টার রিডার অর রিকগনিশন, অপটিক্যাল ক্যারেক্টার রিডার অর রিকগনিশন। আচ্ছা, এমআইসিআর কি? এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার, ক্যারেক্টার রিডার অর রিকগনিশন, রিকগনিশন। এটা কেন ব্যবহার করা হয়? এটা মূলত ব্যবহার করার একটা কারণ আছে, কারণটা হচ্ছে এটা মূলত হচ্ছে ব্যাংকে ব্যবহার করা হয়, ব্যাংকের চেক বই পড়তে ব্যবহার করা হয়, পড়তে ব্যবহার হয়। ব্যাংকের যে চেক বইটা থাকে, সেই চেক বই পড়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। কেন পড়তে হয়? কারণ হচ্ছে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং নামটা একটা বিশেষ এক ধরনের কালি ব্যবহার করে লেখা হয়, ওই কালিটাকে চেনার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয়। কি কালি ব্যবহার করা হয়? ফেরোসফেরিক অক্সাইড যুক্ত, ফেরোসফেরিক, এটা ফেরোসফেরিক অক্সাইড যুক্ত, অক্সাইড যুক্ত বিশেষ কালি চিনতে পারে, বিশেষ কালি চিনতে পারে। আচ্ছা, দ্যাট মিনস আমরা কি বলতেছি? আমরা বলতেছি যে এমআইসিআরটা কোথায় ব্যবহার করা হয়? ব্যাংকের চেক বইয়ে ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ ব্যাংকের চেক বইয়ে আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা একটা বিশেষ ধরনের কালি দিয়ে ব্যবহার করা হয়, লেখা হয়। কালিটা কি? কালিটা হচ্ছে ফেরোসফেরিক অক্সাইড যুক্ত বিশেষ একটা কালি ব্যবহার করা হয়, যে কালিটাকে রিড করার জন্য বা কালিটাকে চেনার জন্য আমরা হচ্ছে এমআইসিআরটা ব্যবহার করে থাকি। ওকে, তারপর আর কি হতে পারে? হ্যাঁ প্লিজ, শিওর। এমআইসিআর পূর্ণরূপটা কি লিখছেন? ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর রিকগনিশন। স্যার ওসিআর এর কাজটা যদি একটু বলতেন। ওসিআরটা কেন ব্যবহার করা হয় যেন বললেন স্যার?
আমরা আপনার মোবাইলে কি স্যার আছে, OCR ক্যাম স্ক্যানার লাস্টের আছে? অংশটা মানে হচ্ছে মোবাইলে ক্যাম স্ক্যানার আছে? জি স্যার। এই ক্যাম জি স্ক্যানারটা হচ্ছে ওসিআর, স্যার আছে। ওইটাই ওসিআর। স্যার লাস্টের অংশটা OCR এর লাস্টের অংশটা A থেকে D এই অংশটা বুঝতেছি না। অ্যানালগ থেকে ডিজিটাল, ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অ্যানালগ থেকে ডিজিটাল লেখাকে রূপান্তরের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আর কি হতে পারে ইনপুট ডিভাইস? যেমন বারকোড রিডার, বারকোড ব্যবহার করি না আমরা? ক্যামেরা, বারকোড ব্যবহার করি আমরা? জি স্যার। আচ্ছা, বারকোড রিডার এটা কি একটা ইনপুট যন্ত্র, কারণ হচ্ছে এর মাধ্যমে আপনি হচ্ছে পণ্যের তথ্য এবং বিবরণ নিচ্ছেন, এই কারণে এটাকে আমরা এক ধরনের ইনপুট যন্ত্র বলে থাকি বা ইনপুট ডিভাইস বলে থাকি, বারকোড রিডার। ওকে, এই উদাহরণগুলো বা এক্সাম্পল গুলো খুব ভালো করে মনে রাখবেন, কারণ এক্সাম্পল থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষা আসে, সো বি কেয়ারফুল। ওকে, আচ্ছা এবার আসেন আউটপুট। আউটপুট ডিভাইস কোনগুলো? যে ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে বা ডিভাইস থেকে আমরা হচ্ছে কি পাই, ইনফরমেশন বা রেজাল্ট পাই, সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি হচ্ছে আউটপুট ডিভাইস বলতেছি। তার মানে আউটপুট ডিভাইসে কি পাচ্ছি, ইনফরমেশন বা রেজাল্ট পাচ্ছি। তার মানে আউটপুট ডিভাইসগুলো কোনগুলো হতে পারে, একটু আসি দেখি। মনিটর সবচেয়ে জনপ্রিয়, তারপর কি হতে পারে, প্রিন্টার, প্রিন্টার, আর কি প্রিন্টার, আর কি হতে পারে বলেন? প্লটার, প্লটার, তারপর প্রজেক্টরস, স্পিকার, প্রজেক্টরস, স্পিকার, হেডফোন। কম্পিউটার, আইপড। আচ্ছা, এগুলোকে আমরা বলতেছি আউটপুট ডিভাইস, মানে যা আমরা পাচ্ছি সেগুলোকে আমরা বলতেছি আউটপুট ডিভাইস। এখন আসেন একটু একটু ডিটেলস আলোচনাতে যাই। আচ্ছা, মনিটর বলতে মনিটরকে মূলত 4টা ভাগে ভাগ করা যায়, বলতে পারবেন কেউ একজন? সিআরটি মনিটর, ক্যাথোড রে টিউব, ওই যে টিভির বক্সের মতো যেগুলো ছিল, বক্স ছিল না পিছনে এক ধরনের, এখন তো ব্যবহার করা হয় না এটা মোটামুটি। এই মনিটর গুলোকে আমরা বলতেছি হচ্ছে সিআরটি মনিটর। আচ্ছা, তারপর হচ্ছে আমরা বলতেছি এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ডিসপ্লে। আচ্ছা, এলইডি, লাইট মিটিং ডায়োড, ইমিটিং ডায়োড, 40% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী, বিদ্যুৎ সাশ্রয়ী। ওকে, স্যার এলসিডির পূর্ণরূপটা কি লিকুইড লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ক্রিস্টাল ডিসপ্লে। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যেটা 40% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। ওই যে কোম্পানির প্রচারের স্বার্থে একটি এলইডি বাল্ব মাত্র 100 টাকা, ওইটা বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে AMOLED, এটা নাম শুনছেন কেউ এখন পর্যন্ত? মোবাইল এখন ব্যবহার করা হয়। স্যার শুনছি অ্যামোলেড ডিসপ্লে। আচ্ছা, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক LED, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক LED। অ্যামোলেড। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, AMOLED, অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক LED বলতেছি। প্লটার কি? প্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার। আচ্ছা, একটা কোশ্চেন, সেটা হলো বলেন ভাইয়া। বর্তমানে ওই যে ওলেড ডিসপ্লে, OLED, হ্যাঁ, OLED, QLED, এগুলোর কি মানে অ্যামোলেড এর ভিতরে পড়বে? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্লটার কি বলতেছে? প্লটার বলতেছে এক ধরনের প্রিন্টার। এটা কি ব্যবহার করা হয়? বড় ছবি, জমির ম্যাপ, গ্রাফ প্রভৃতি প্রিন্ট করতে ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছি, প্লটার হচ্ছে এক ধরনের প্রিন্টার, যেটা হচ্ছে বড় ছবি, তারপর হচ্ছে জমির ম্যাপ, গ্রাফ, এই বিষয়গুলোকে প্রিন্ট করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে,
আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস, যে ডিভাইসগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে সেই ডিভাইসগুলোকে আমরা বলতেছি ইনপুট এবং আউটপুট ডিভাইস। কি কি হতে পারে বলেন তো? টাচ স্ক্রিন, আচ্ছা, টাচ স্ক্রিন সবাই বলবেন আমি জানি। আচ্ছা, আমি লিখছি টিভি। আচ্ছা, মনে রাখবেন মনিটরটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস বা টিভি হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, মাইন্ড ইট। ঠিক আছে, টিভিটাকে আমরা বলতেছি একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, কিন্তু মনিটরটা শুধুমাত্র আউটপুট ডিভাইস। আচ্ছা, টাচ স্ক্রিন, টিভিটা কিভাবে ইনপুট আউটপুট হয়? এই একটু ভাইয়া বলতেছি। মডেম, যেটা পুনরূপ হচ্ছে মডুলেশন এন্ড ডিমডুলেশন, মডুলেশন এন্ড ডিমডুলেশন, ডিমডুলেশন, এনআইসি, যেটাকে আমরা বলতেছি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ইন্টারফেস কার্ড, এটাকে ল্যান কার্ড বলা হয়, ল্যান কার্ড বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে ফ্যাক্স, তারপর হচ্ছে হেডসেট। আচ্ছা, এবার কে স্যার, বলছেন এটা ভাই হেডলাইনটা টিভিটাকে যদি কিভাবে? একটু বলতেন। হ্যাঁ ভাইয়া, স্যার 3 নাম্বার কি এটা লিখছেন? হেডলাইনটা যদি একটু বলতেন। ইনপুট আউটপুট ডিভাইস, আমি বলি ইনপুট আউটপুট ডিভাইস, ফ্যাক্স 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 মেশিন। স্যার এনআইসি এটা কি পুনরুক্ত আমি প্রথম থেকে আসতেছি ভাইয়া, একটা মানে বলতেছি একটু। আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস, যে ডিভাইসগুলো একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে সেগুলোকে আমরা বলতেছি ইনপুট আউটপুট ডিভাইস। তো টিভিটাকে আমরা বলতেছি ইনপুট আউটপুট ডিভাইস। কেন বলতেছি তার কারণটা শোনেন। কারণটা হচ্ছে আগে যখন টিভি গুলো ব্যবহার করা হতো তখন দেখতেন একটা এন্টিনা ব্যবহার করা হতো অনেক বড়, বাসার বাইরে এন্টিনা লাগাইয়া দিতে হইতো, আর নাহলে হচ্ছে সিগন্যাল পাওয়া যাইতো না। দ্যাট মিনস সেই জি, স্যার। টিভিটা কি করতেছে, ইনপুট নিচ্ছে, ইনপুট নেওয়ার ফলে আপনাকে আউটপুট দেখাচ্ছে। আর আমরা মনিটরের ক্ষেত্রে, মনিটর হচ্ছে জাস্ট এ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ, ভিডিইউ যেটাকে আমরা বলতেছি হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। জাস্ট সে যে ইয়াটা থাকে ভিজুয়ালাইজ করার জন্য, অর্থাৎ ছবিটা বা যেটাই থাকুক না কেন সেটাকে জাস্ট সে ভিজুয়ালাইজ করে, আর কোনো কাজ করে না। সে নতুন করে ইনপুট নেয় না, সে জাস্ট ভিজুয়ালাইজ করে কাজটা। কিন্তু টিভিটা কি করে, সে ভিজুয়ালাইজ করে, দ্যাট মিনস আউটপুট দেখাচ্ছে, এবং সে হচ্ছে ওই সিগন্যালটাকে আবার ইনপুট হিসেবে গ্রহণ করতেছে। কথা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। 2 নাম্বার আমরা বলছি মডেম, মডুলেশন এন্ড ডিমডুলেশন। মডুলেশন এন্ড ডিমডুলেশনের মূল কাজটা হচ্ছে, মডেমের মূল কাজটা হচ্ছে সিগন্যালকে রূপান্তর করা। আমরা জানি কম্পিউটার হচ্ছে কয় ধরনের সিগন্যাল ব্যবহার করে, কম্পিউটার হচ্ছে মূলত 2 ধরনের সিগন্যাল, দুই ধরনের। একটা অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল। এই যে অ্যানালগ সিগন্যালটা সেটাকে ডিজিটালে রূপান্তর করা এবং ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে রূপান্তর করা, এই কাজটা হচ্ছে মডেম করে থাকে। ডিজিটাল সিগন্যাল মানে কি? ডিজিটাল সিগন্যাল মানে হচ্ছে 0 1 এ রূপান্তরিত করা, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ডিজিটাল সিগন্যাল। আর অ্যানালগ সিগন্যাল গুলো কিরকম, এরকম ওয়েভ আকৃতির যায়, এগুলোকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। তো অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করাটাই হচ্ছে মডেমের কাজ। আচ্ছা, 3 নাম্বার আমরা বলছি এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। মডেমের ফুল ফর্ম স্যার মডুলেটর এন্ড ডিমডুলেটর না স্যার? হ্যাঁ, দুইটাই হবে, মডুলেটর এন্ড ডিমডুলেটর হবে, মডুলেশন এন্ড ডিমডুলেশন হবে, দুইটাই হবে। জি স্যার। স্যার মূলত স্যার মডুলেটরের যে কর্ম প্রক্রিয়া সেটা কি আমরা মডুলেশন বলতেছি? হ্যাঁ, ওই একই কথা, মানে একটা হচ্ছে আপনি নাম বলতেছেন, আর একটা হচ্ছে কার্য প্রক্রিয়া দিয়ে আপনি বলতেছেন। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, 3 নম্বর থেকে আমরা বলতেছি এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড। এটা মূলত কোথায় ব্যবহার করা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এটা আমরা যে ল্যাপটপ গুলো ব্যবহার করি বা পিসি গুলো ব্যবহার করি, যেখানে আমরা নেটের কানেক্ট করি, নেটের কানেক্ট RJ45 যে কানেক্টর একটা ক্লিপের মতো থাকে, অর্থাৎ নেটের যে লাইনটা আসে, লাইনটা থেকে হচ্ছে একটা ক্লিপ লাগাই আমরা, যেটাকে আমরা বলি RJ45 কানেক্টর, বা হচ্ছে ওই যে ক্লিপের মতো থাকে যেটা। এই ক্লিপটা যে অংশে, কম্পিউটারের যে অংশে আপনি লাগাচ্ছেন সেটাকে যদি খোলেন কখনো, তখন দেখবেন এরকম একটা কার্ডের মতো থাকে, অর্থাৎ একটু মোটা একটু কার্ডের মতো থাকে, যেখানে আপনি হচ্ছে এই ক্লিপটা লাগাচ্ছেন। এইটাই যেখানে লাগাচ্ছেন সেটাকে আমরা বলতেছি এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে নেটওয়ার্কের সাথে আপনার ডিভাইসকে কানেক্ট করাই হচ্ছে মূল কাজ। কথা বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, স্যার আরেকবার। নেটওয়ার্কের সাথে আপনার ডিভাইসকে কানেক্ট করাই হচ্ছে এনআইসির কাজ। অর্থাৎ বিভিন্ন মোবাইল ফোনে এনআইসি দেওয়া থাকে স্যার, হ্যাঁ, বিভিন্ন মোবাইল ফোনে এনআইসি দেওয়া থাকে মনে হয় স্যার। না মোবাইল ফোনে থাকে না, মোবাইলে না কম্পিউটারে। আমি বলছি কম্পিউটারে। মোবাইলে এনএফসি থাকে। ওটা হচ্ছে মডেমের সাহায্যে, মোবাইলটা যেটা আছে সেটা মডেমের সাহায্যে। স্যার মোবাইলের ইউএসবি পোর্ট সেটা কি ইনপুট আউটপুট ডিভাইস তাহলে? কি মোবাইলেরটা? হ্যাঁ, মোবাইলের ওইটা, ওই আপনার যে ইউএসবি যে পোর্টটা ওইটা ইনপুট আউটপুট, ওখানে আমি যাই নাই, যাবো, ওয়েট আসতেছি। আচ্ছা,
তাহলে এনআইসি বলছি কোনটা বুঝছেন? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটা মূলত হচ্ছে আপনার কম্পিউটারটাকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, ফ্যাক্স তো আমরা সবাই জানি, এটা একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে। হেডসেট, হেডসেট বলতে আসলে আমরা যেটা বুঝি, যেটা একই সাথে শোনা যায় এবং হচ্ছে আমরা কথা বলতে পারি। অর্থাৎ আপনি কানে লাগাচ্ছেন, শুনতেছেন এবং আপনি কথা বলতেছেন, দ্যাট মিনস আপনার সাউন্ড যাচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে হেডসেট। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, আরেকবার বলুন। হ্যাঁ, কোনটা? র্যাক্স। র্যাক্স না আপু, এটা ফ্যাক্স, ফ্যাক্স। এটা ফ্যাক্স, এটা আবার র্যাক্স মনে করেন না। বুঝতে পারছেন? লেখাগুলো একটু বড় করে লেখে সবার সুবিধা হবে আর কি। স্যার হেডসেটটা একটু বলেন স্যার। হেডসেটটা হচ্ছে, আপনি ইয়ারফোন ব্যবহার করেন না বাসায়, আমরা করি না? জি স্যার। যেটা দিয়ে একই সাথে আমরা শুনতেছি এবং কথা বলতেছি, দুইটা কাজ করি না? জি স্যার। এটাকে বলে হেডসেট। কারণ আপনি ইনপুট দিচ্ছেন আবার হচ্ছে আউটপুটও পাচ্ছেন ওইটার মাধ্যমে, দ্যাট মিনস এটাকে আমরা হেডসেট বলি থেকে, যেটাকে আমরা বলতেছি ইনপুট আউটপুট ডিভাইস বলতেছি। ইজ ইট ক্লিয়ার? স্যার ভিডিও Yes, সম্পর্কে sir. কি বললেন স্যার? ভিজুয়াল ডিসপ্লে ইউনিট সম্পর্কে? হ্যাঁ, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট সম্পর্কে কি বললেন স্যার? বললাম মনিটরে আরেকটা নাম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। এই কোশ্চেনটা একবার পরীক্ষাতে আসছিল যে মনিটরের অপর নাম কি? মনিটরের অপর নাম হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট বা ভিডিইউ, যেটাতে যে কোনো ডিভাইস দিয়ে হচ্ছে ভিজুয়ালাইজ করা যায়। প্রজেক্টরকে আপনি ভিডিইউ বলতে পারেন, কারণ প্রজেক্টরকে আপনার হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য ব্যবহার করা হয় কোনো কিছুকে। ওকে, বুঝতে পেরেছেন? স্যার ভিআর হেডসেট এটা কি ধরনের ডিভাইস? কি ভাই? ভিআর হেডসেট। আমি তো হেডসেট তো বললাম, ইনপুট আউটপুট ডিভাইস। ভিআর। ভার্চুয়াল রিয়েলিটি, ভিআর যেটাকে বলতেছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, ভার্চুয়াল রিয়েলিটি ওটা হচ্ছে একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস। ভিআর সেট যেটাকে বলা হয়, ভিআর সেট। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, ওকে। জি স্যার। তাহলে আপনাদের কোশ্চেন শেষ, এবার একটু বন্ধ করেন সবাই, একটু মিউট করেন প্লিজ। স্যার পিছনে একটু ফেরা যাবে? মানে প্রিন্টারের কোয়ালিটি মানে আপনার ক্লাসিফিকেশন কি আমাদের প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন না, আমি যেটা প্রয়োজন আছে সেটা আমি লিখে দিছি ভাই। জি ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমি যেটা প্রয়োজন সেটা আমি লিখে দিছি, আমি কোনো কিছু আপনাকে বাদ দিয়ে যাব না। আপনার এই ক্লাসটা থেকে আমার হচ্ছে 3টা মার্ক আমাকে কমন পাওয়াতে হবে আপনার। না মানে অনেক শীটে তো আপনার প্রিন্টারের কোয়ালিটি মানে ভাই, শীটে অনেক কিছু থাকে, শীটে যদি সবকিছু থাকতো, বইয়ে তো সবকিছু আছে, তাহলে ক্লাস কেন করবেন বলেন? না সেই জন্য যে হ্যাঁ, না আমি যেটা লাগবে আমি যেটা লাগবে সেটা আমি আপনাকে কোনো কিছু বাদ দিয়ে যাব না, এটা আপনি কনফার্ম থাকেন। ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলছি, আপনি জাস্ট ক্লাস লেকচারটা ভালো করে যদি পড়তে পারেন তাহলে হচ্ছে 7-8 মার্ক কমন পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ডিজিটাল ক্যামেরা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। ডিজিটাল ক্যামেরা হচ্ছে ইনপুট এবং আউটপুট ডিভাইস, ডিজিটাল ক্যামেরাটা। আর নর্মাল যে আগের যে অ্যানালগ ক্যামেরা যেগুলো ছিল সেগুলো শুধুমাত্র ইনপুট নিত। ঠিক আছে, ডিজিটাল ক্যামেরা হচ্ছে ইনপুট আউটপুট। এখানে আর অ্যাড করতে পারেন ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এটা ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, ওকে, এবার আমার একটু কথা শোনেন আপনারা প্লিজ। আচ্ছা, সবাই একটু মিউট করেন, আমার একটু কথা শোনেন, 5 মিনিটের কথা শোনেন। আচ্ছা দেখেন, এই যে আমরা কম্পিউটার এত কিছু কথাবার্তা বললাম, মূলত কথাবার্তাগুলো কি ছিল? মূলত আমরা আজকে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনার দিকে যেতে চাইলাম, যে দেখলাম যে আসলে বেসিক অর্গানাইজেশন অফ কম্পিউটার কোন ডিভাইসগুলো থাকে। আচ্ছা, এখানে হার্ডওয়্যার নিয়ে বিশাল আলোচনা করলাম। এখন আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, প্রত্যেকটা জিনিস হচ্ছে হার্ডওয়্যার, প্রত্যেকটা জিনিসকে আমরা বলতেছি হচ্ছে হার্ডওয়্যার বলতেছি। আচ্ছা, তাহলে এই যে কম্পিউটার, যে শব্দের কম্পিউটার মূলত মানে কি? হিসাব গণনাকারী যন্ত্র। যে শব্দটা আসছে কোন জায়গা থেকে? কম্পিউট নামক একটা শব্দ থেকে এই শব্দটার উৎপত্তি হয়েছে। আচ্ছা, কম্পিউটার মূলত একটা প্রসেস মেনটেন করে কাজ করে, যে প্রসেসটাকে আমরা বলি হচ্ছে আইপিওএস প্রসেস। এই প্রসেসটা মানে কি? আই মানে হচ্ছে ইনপুট, ইনপুট, পি মানে হচ্ছে প্রসেস, প্রসেস, ও মানে হচ্ছে আউটপুট, এস মানে হচ্ছে স্টোরেজ, স্টোরেজ। অর্থাৎ প্রতিটা কম্পিউটার বা প্রতিটা ডিভাইস এই প্রসেসটাকে মেনটেন করে কাজ করে থাকে। প্রথমে ইনপুট নেয়, সেটাকে স্টোরেজ করে, সেটাকে প্রসেস করে, সেটাকে পরবর্তীতে আউটপুট হিসেবে দেখায়। ঠিক কম্পিউটার এই কাজটা করে থাকে।
এখন কম্পিউটারের ব্যবহার এখন এরকম বাড়তেছে কেন? কারণটা কি? কম্পিউটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য কিরকম? যে কম্পিউটার দ্রুত গতিতে কাজ করতে পারে। আপনি কিন্তু এত দ্রুত গতিতে কাজ করতে পারি না। কম্পিউটার ক্লান্তিহীন ভাবে কাজ করতে পারে। আপনি ক্লান্ত হয়ে যাব, কিন্তু কম্পিউটার কখনো ক্লান্ত হয় না। আমরা একই সাথে 3টা 4টা কাজ করতে পারি না, কম্পিউটার একই সাথে 3-4টা কাজ করতে পারে। কম্পিউটারের সবচেয়ে বড় আরেকটা সুবিধা হচ্ছে কম্পিউটার হচ্ছে লজিক্যাল ডিসিশন নিতে পারে। অর্থাৎ আপনি যদি ডিসিশন সেট করে দেন, সেটার উপর ভিত্তি করে কম্পিউটার লজিক্যাল ডিসিশন নিতে পারে। আচ্ছা, কম্পিউটার হচ্ছে মেমোরি রয়েছে, অর্থাৎ কম্পিউটার হচ্ছে স্মৃতিতে তার কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারে। এই যে এত কিছুর পরে কম্পিউটার আলটিমেটলি আইকিউ বলতে আমরা বুঝি হচ্ছে 0, অর্থাৎ কম্পিউটার নিজস্ব কোনো কৃত্রিমত্তা নাই, বুদ্ধিমত্তা নেই। কম্পিউটার কি করে থাকে? কম্পিউটার হচ্ছে আপনার ইনস্ট্রাকশনের উপর এবং ডেটার উপর ভিত্তি করে কম্পিউটার লজিক্যাল ডিসিশন বলেন বা অন্যান্য প্রসেসিং বলেন, এই কাজগুলো করে থাকে। কম্পিউটার খুবই দ্রুত গতিতে কাজ করতে পারে, যেটা আপনার কল্পনার বাইরে কাজ করতে পারে। এই বৈশিষ্ট্যগুলোর কারণে কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি। দেখেন, কম্পিউটারের যদি জেনারেশনকে আপনি ভাগ করেন, অর্থাৎ প্রাগৈতিহাসিক কাল থেকে, অর্থাৎ প্রথম থেকে কম্পিউটারের জেনারেশন থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা টোটালি 5টা ভাগে কম্পিউটারের জেনারেশনকে ভাগ করতে পারি। প্রথম, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, লাস্ট জেনারেশন, যেটাকে আমরা এখন চলতেছি। এই যে 5টা জেনারেশন যে ভাগ করা হয়েছে, মূলত কিসের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে? মূলত প্রত্যেকটা জেনারেশন ভাগ হয়েছে একটা ডিভাইসের উপর ভিত্তি করে। যেমন ফার্স্ট জেনারেশন যে কম্পিউটার গুলো ছিল, এগুলোতে ব্যবহার করা হতো ভ্যাকুয়াম টিউব। সেকেন্ড জেনারেশন যে কম্পিউটার গুলো ব্যবহার করা হতো, এগুলোতে ব্যবহার করা হতো রেজিস্টার। থার্ড জেনারেশন যে কম্পিউটার গুলো ব্যবহার করা হতো, এগুলোতে ব্যবহার করা হতো আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট। থার্ড জেনারেশন থেকে কম্পিউটার বহুল ব্যবহার বৃদ্ধি পায়। কারণ কি? কারণ হচ্ছে আইসি ব্যবহারের ফলে কম্পিউটার সাইজ ছোট হয় এবং দাম কমে যায়, বিদ্যুৎ কনজাম্পশন কমে যায়। এটা হচ্ছে মূল কারণ ছিল। ফোর্থ জেনারেশন আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করি, সেগুলোকে আমরা বলি এলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। বর্তমানে আমরা যে কম্পিউটার গুলো ব্যবহার করতেছি, এগুলোকে আমরা বলতেছি ভিএলএসআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তার মানে আমরা বলতে পারি যে এই কম্পিউটার জেনারেশন গুলো যে ভাগ হয়েছে, কিসের উপর ভিত্তি করে ভাগ হয়েছে? ভ্যাকুয়াম টিউব, রেজিস্টার, আইসি, এলএসআই অ্যান্ড ভিএলএসআই। এই 5টা জেনারেশনের উপর ভিত্তি করে, 5টা ডিভাইসের উপর ভিত্তি করে কম্পিউটারকে আমরা 5টা জেনারেশনে ভাগ করতেছি। বর্তমানে পঞ্চম প্রজন্মের যে কম্পিউটার গুলো ব্যবহার করা হচ্ছে, এই কম্পিউটার অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং মেইন বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বাংলাদেশের ইতিহাসের সাথে দ্বিতীয় জেনারেশন বা সেকেন্ড জেনারেশনের যে কম্পিউটার, অর্থাৎ রেজিস্টার ভিত্তিক যে কম্পিউটার গুলো ছিল, এই কম্পিউটারে একটা সম্পর্ক রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশের প্রথম যে কম্পিউটারটা আসে 1964 সালে, তৎকালীন পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন, বর্তমান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, সেই কম্পিউটারটা ছিল একটা সেকেন্ড জেনারেশনের কম্পিউটার। মডেল ছিল IBM 1620 মডেলের কম্পিউটার ছিল। এই কম্পিউটারটা মূলত সেকেন্ড জেনারেশনের কম্পিউটার ছিল, যে কারণে বাংলাদেশের ইতিহাসের সাথে সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের একটা বৃহৎ একটা বিষয় কানেক্টেড রয়েছে। কম্পিউটার সাইজের উপর ডিপেন্ড করে কম্পিউটারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। কোয়ান্টাম কম্পিউটার, যেখানে কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করা হয়েছে। সুপার কম্পিউটার, যে দ্রুত গতির এবং হচ্ছে অনেক বিশাল বিশাল অঙ্ক খুব সহজেই সলভ করে ফেলতে পারে, এই ধরনের কম্পিউটার গুলোকে আমরা বলতেছি সুপার কম্পিউটার বলতেছি। ভারতের একটা বিখ্যাত সুপার কম্পিউটার আছে, যে সুপার কম্পিউটারকে আমরা বলি পরম। বাংলাদেশের একটা সুপার কম্পিউটার আছে একমাত্র, এবং একটাই সুপার কম্পিউটার আছে, যে কম্পিউটারটা হচ্ছে IBM RS সিরিজের একটা সুপার কম্পিউটার। আচ্ছা, এছাড়া হচ্ছে ফুগাকু নামের একটা সুপার কম্পিউটার আছে জাপানের, যেটা হচ্ছে খুবই খুবই শক্তিশালী। আচ্ছা, এর সাথে হচ্ছে আপনার ইউএস এর, অর্থাৎ প্রথম যে সুপার কম্পিউটারটা আসছে 1970-এর দশকে, যে সুপার কম্পিউটারটা আসছে প্রথম কম্পিউটার, সেই সুপার কম্পিউটার নাম ছিল হচ্ছে ক্রে 1, CRAAY, ক্রে 1। এই সুপার কম্পিউটারটা আবিষ্কারক ছিল হচ্ছে তখনকার কম্পিউটার বিজ্ঞানী হচ্ছে সিমর আর ক্রে। তার নাম অনুযায়ী পরবর্তীতে এটা নাম করা হয় ক্রে 1। এরপর তো অনেক সুপার কম্পিউটার আসছে, বাংলাদেশে বলেন বা পৃথিবীতে বলেন, অনেক দেশে সুপার কম্পিউটার তৈরি করছে। চায়না বলেন, জাপান বলেন, এরা, যেমন চায়নার একটা বিখ্যাত সুপার কম্পিউটার আছে তিয়ানে-2, জাপানের একটা বিখ্যাত সুপার কম্পিউটার হচ্ছে ফুগাকু 2, ভারতের সুপার কম্পিউটার যেটা সেটা হচ্ছে পরম। বাংলাদেশের একটা আছে, কিন্তু বাংলাদেশে এটা তৈরিকৃত না। এই সুপার কম্পিউটার তৈরি করা হয়েছে আপনার মানে হচ্ছে IBM সিরিজের একটা সুপার কম্পিউটার, যেটা হচ্ছে IBM RS 6000 সিরিজের একটা সুপার কম্পিউটার আমরা বলে থাকি বাংলাদেশে আছে। আচ্ছা, বাংলাদেশে প্রথম যে কম্পিউটার আসছিল, যেটা আমি বললাম যে প্রথম যে কম্পিউটার আসছে 1964 সালে, সেই কম্পিউটারটা বর্তমানে স্থাপন করা হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আপনার হচ্ছে এটা সংরক্ষিত অবস্থায় আছে। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এই যে কম্পিউটারে এত কথা বললাম বা যেটাই বলি না কেন, তার মানে হচ্ছে এই সুপার কম্পিউটার, কোয়ান্টাম কম্পিউটার,
কোয়ান্টাম কম্পিউটারের ক্ষেত্রে বলা হয় যে চায়নার একটা কোয়ান্টাম কম্পিউটার আছে, গুগলের কোয়ান্টাম কম্পিউটার আছে। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে এই কম্পিউটারগুলো তৈরি করা হয়েছে। এরপর আছে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, যেটা বাংলাদেশের সেকেন্ড জেনারেশন যে কম্পিউটারটা ছিল IBM 1620, এই কম্পিউটারটা একটা মেইন ফ্রেম কম্পিউটার ছিল। মাইক্রো কম্পিউটার আছে, মিনি কম্পিউটার আছে। আমরা এখন বর্তমানে ল্যাপটপ ব্যবহার করি, পাম্পটপ ব্যবহার করি। পাম্পটপ মানে হাতের তালুতে রেখে যেটা ব্যবহার করি সেটাকে আমরা বলি পাম্পটপ। যেমন আপনি বলতে পারেন আপনার হাতের মোবাইলটা বা আপনার ট্যাব যেটাকে আমরা ব্যবহার করে থাকি, এগুলোকে আমরা বলতেছি হচ্ছে পাম্পটপ। এই হচ্ছে মূলত কম্পিউটারের প্রকারভেদটা ছিল এটা, এই হচ্ছে মূল বিষয়টা। এখন আপনারা বলেন যে এই যে যতগুলো আপনাকে পড়ানো হয়েছে এখন পর্যন্ত লাস্ট 1.5 ঘন্টাতে আপনি কোন জিনিসটা বোঝেন নাই? ইজ দ্যার এনি কোশ্চেন? বোঝা গেছে সবই স্যার, হ্যাঁ, বোঝা গেছে স্যার সবই স্যার। কোনো কোশ্চেন আছে কারো? ইজ দ্যার এনি কোশ্চেন অ্যাবাউট টুডেস লেকচার? না স্যার। আচ্ছা, আজকে যে টপিকগুলো আপনাকে পড়ানো হয়েছে সেই টপিকগুলো থেকে 2 থেকে 3 মার্ক কোশ্চেন কমন আসবে। আচ্ছা, লাস্টে আমি যে হিস্টোরি গুলো কথা বললাম, মুখে বললাম, এই কথাগুলো হিস্টোরি গুলো মুখে বলার মেইন কারণটা হচ্ছে এই হিস্টোরি গুলো মূলত পরীক্ষাতে কোশ্চেন খুব কম আসে। লাস্ট বিগত 5 বছর বা 10 বছর আপনি হাতে গোনা কয়েকটা কোশ্চেন পাবেন কিনা আমি জানি না, তারপরও আপনাদেরকে বলা, কারণ হচ্ছে বলবেন যে হয়তো শীটে আছে, স্যার হয়তো বলে না, ভাই হয়তো বলে না, যে কারণে বলা। দ্যাটস ওয়াই হচ্ছে এই কথাগুলো বলা। এগুলো যদি আপনি দেখতে চান, শীটে লেখা আছে, আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি আপনাকে যেটা দেখাইছি, আমি বোর্ডে যেটা লিখছি, আপনি যেটা খাতায় তুলছেন, সেটা অবশ্যই 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 আপনাকে পড়ে যেতে হবে ফর বেটার মার্কস। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন নেই তো? না স্যার। না স্যার। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সকলের সাথে। হচ্ছে আজকে তো আমার ফার্স্ট ক্লাস ছিল আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনার সাথে আপনাদের সাথে আমার এই মাসে আরো একটা ক্লাস আছে। ইনশাল্লাহ দেখা হবে অন্য একটা ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। স্যার, জি বলেন। স্যার বলতেছিলাম এই ভিডিওটা যখন আপলোড করেন না স্যার, যেন 1080 যেন আপলোড দেওয়া হয় স্যার, নাহলে যে 360 আপলোড দিলে স্যার কেটে যায় স্যার। ভাই এটা হচ্ছে আপনারা কষ্ট করে এই বিষয়টা আমাকে কথা বলে লাভ নাই কোনো কিছুই ভাই, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু। আপনারা এটা হচ্ছে পেজে জানাবেন, আপনাদের গ্রুপে জানাবেন, সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এটা। আমাকে বলে ভাই এটা কিছুই হবে না, ঠিক আছে? আপনি বলছেন, আমি শুনছি, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। স্যার গত দিনে স্যার যে আপনি যে ক্লাসগুলো আপনি নেবেন ক্লাস স্যার, নিয়েছিলেন স্যার ফোকাস রাইটিং এর, একজন ক্লাস বলেন উনি ভাই। বলছেন স্যার, আবার ভাই, বলতেছেন স্যার। আচ্ছা ভাই, ওটা আমি বললাম যে ফোকাস রাইটিং বলেন বা যেটাই বলেন না কেন, এই জিনিসগুলো ফোকাস রাইটিং আপনাদের দিবু ভাই নিছে না? জি জি দিবু স্যার নিছে না? দিবু স্যার নেক বা যেই নেক না কেন, এই জিনিসগুলো আমরা দেখি না, এই জিনিসগুলো আমরা দেখি না। এই জিনিসগুলো হচ্ছে আপনারা ম্যানেজমেন্টকে জানাবেন, ম্যানেজমেন্ট আপনাদের এই বিষয়গুলো দেখবে, ঠিক আছে? কথা বুঝতে পেরেছেন? স্যার বলতে স্যার উনি হয়তো বুঝাতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, আপনারা ওই জিনিসটা ম্যানেজমেন্টকে বললেন, ভাই আমাকে এটা বলে লাভ নাই, ম্যানেজমেন্টকে বলেন, ম্যানেজমেন্ট এটা বুঝবে। আচ্ছা, আপনাদের আমার লেকচার নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। স্যার আমি কোশ্চেনটা করতে চাচ্ছিলাম, স্যার আপনি শীট অনুযায়ী স্যার যে টপিক গুলো আছে সেই অনুযায়ী কি স্যার আপনি লেকচার দেবেন নাকি? জি, শীট অনুযায়ী লেকচার দিব, কিন্তু আমার লেকচার শীট আপনাকে, আমার লেকচারটা আপনাকে পড়তে হবে, শীট অনুযায়ী লেকচার হবে। আজকে শীটের লেকচার ছিল হিস্টোরি, জেনারেশন এন্ড কম্পিউটার হার্ডওয়্যার। আপনাকে হিস্টোরি, জেনারেশন এন্ড কম্পিউটার হার্ডওয়্যারই পড়ানো হয়েছে, সেম জিনিস পড়ানো হয়েছে। লেকচার শীটে যা আছে, আগামীকালকে 2 নাম্বার লেকচার, মানে পরবর্তীতে 2 নাম্বার লেকচার হচ্ছে কম্পিউটার সফটওয়্যার, সেটা নিয়ে আপনাদের আলোচনা হবে, নতুন কোনো কিছু নিয়ে আলোচনা হবে না। কথা বুঝছেন? স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে শীটের ভিতরে তো স্যার যে এত হার্ডওয়্যার গুলো নিয়ে পড়লাম, এগুলো রিলেটেড তো কোনো কিছু বলা নেই। ভাই আপনাকে শীটে তো থাকলে তো আমি এখানে আমাকে তো টাকা দিয়ে এখানে ক্লাস নিতে দিবে না ভাই। শীটে যদি সব পেয়ে যেতেন তাহলে আমরা ক্লাস নিতাম, তাহলে তো শীট কিনে নিতেন, বই কিনে নিতেন, আমি কথাটা আগেও বলছি, ঠিক আছে? ওকে, স্যার বুঝতে পেরেছি স্যার, আমি ক্লিয়ার। এমআরসিআর নিয়ে একটু বলতেন, এমআরসিআর জি, এমআরসিআর নিয়ে আরেকবার যদি বলতেন একটু। ওএমআর এর কথা হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার অর রিকগনিশন, যেটা ব্যবহার করা হয় নৈর্ব্যক্তিক উত্তরপত্র চেক করার জন্য। এমআইসিআর হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার অর রিকগনিশন, যেটা ব্যবহার করা হয় ব্যাংকের চেক বইয়ের বিশেষ ধরনের যে কালি ব্যবহার করা হয় সেই কালিকে চিহ্নিত করার জন্য। এই হচ্ছে মূল কথা, আর কিছু আপনার জানা লাগবে না। স্যার আইটি অফিসার সম্পর্কে যদি একটু বলতেন, মানে শুধু লেকচার শিটে যেগুলো আছে ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে? আইটি অফিসার হিসাব আলাদা ভাই, আইটি অফিসার, সিনিয়র অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক আইসিটি, এই টপিক আলাদা। এখানে আমি জাস্ট জেনারেল জিনিস পড়াচ্ছি আপনাকে, জাস্ট অফিসার, সিনিয়র অফিসার, জেনারেল যেগুলো আছে সেই জিনিসগুলো আপনি পড়তেছেন। এখানে
টেকনিক্যাল কোনো পোস্টে পড়া হচ্ছে না, টেকনিক্যাল পোস্টে পড়ানো অনেক ভাস্ট, টেকনিক্যাল আমি এগুলো পড়াবোই না, টেকনিক্যালে সম্পূর্ণ আলাদা জিনিস। ওকে ওকে স্যার। ওকে।